আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই একটু জয়েন হয়ে যাও। আর সাউন্ড ক্লিয়ার আছে এখানে একটু জানাও, আমি শুরু করব। হ্যাঁ, একটু ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। কারণ সিইউতে যেহেতু বাংলা আর ইংরেজি যেহেতু কম্পালসারি, সো এই জন্য। মুশফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু তোমরা একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও যারাই আসো, 70 জন যারা আছো। ইংলিশ নিয়ে সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, আসো দেখো। হ্যাঁ হ্যাঁ, বাংলা। দেখো, ইংলিশ আর বাংলার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তোমরা ভাবো যে এলো তোমাদের একটা ধারণা, ভুল ধারণা, যে তোমার ভুল ধারণা হলে ইংলিশ কঠিন, বাংলা সহজ। কিন্তু চবিতে যেটা হয়, চবিতে তোমরা অধিকাংশ স্টুডেন্ট বাংলায় ফিল করে। কেন? কারণ ইংরেজিটা আমরা মেডিকেলের জন্য সবাই পড়ছি, ইংরেজিটা আমরা ডেন্টালের জন্য পড়ছি, ইংরেজিটা আমরা ডিইউ এর জন্য পড়ছি। সো ইংরেজি আমরা হলো এইচএসসি এসএসসিতে পড়ছি। সো আলটিমেটলি ইংলিশটা পড়া হয়েছে, বাট বাংলাটা ওইভাবে আসলে পড়া হয় না। এবং এই জন্য দেখা যাচ্ছে অ্যাডমিশন টাইমে এসে বাংলা সবাই ভুলে যায়, আলটিমেটলি বাংলায় হলো কি আসে, ফেল আসে। সো এই জন্য আমরা বাংলাটা নিয়ে মেনলি কথা বলবো, ইংলিশে জাস্ট খালি বলে দিব কী কী দরকার। আর ইংলিশে একটু মুখস্থ জিনিস বেশি। ইংলিশে চবিতে চবিতে মুখস্থ পাঠ বেশি আসে। কি বলছি? চবিতে মুখস্থ পাঠ বেশি আসে। ঠিক আছে, চবিতে মুখস্থ পাঠ একটু বেশি আসে। ঠিক আছে। আর বাংলার ক্ষেত্রে একটু টেকনিক আছে, আমরা টেকনিকগুলো শিখবো। দেখো, চবিতে একটা কমন প্রশ্ন আসে, সেটা হলো বানান শুদ্ধিকরণ। চবির একটা কমন টপিক, সেটা হলো বানান শুদ্ধিকরণ। ঠিক আছে, বানান শুদ্ধিকরণ এটা চবির একটা কমন টপিক। ওকে। হ্যাঁ হ্যাঁ, ডেন্টালের জন্য ক্লাস নিব। বাংলা হার্ড হয়, আমি বললাম তো বাংলা হার্ড হয়। আচ্ছা, তাহলে বানান শুদ্ধিকরণ। ঠিক আছে, বানান শুদ্ধিকরণের কিছু নিয়ম আছে। দেখো, আমরা কয়েকটা নিয়ম শিখবো। নিয়ম এক কি? দেশ ভাষা জাতির পর দেশ ভাষা জাতির নামে রস্যই হয়। দেশ ভাষা জাতির নামে রস্যই হয়। তাহলে তোমাকে বললাম হলো গ্রিস, তার মানে রস্যই হবে। আরবি রস্যই হবে, ইংরেজি রস্যই হবে, ইরানি রস্যই হবে। বুঝতে পারছি? তার মানে যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো জাতি, যেমন ফার্সি, আরবি, ফরাসি, সবগুলো কি হবে? রস্যইকার হবে। ওকে। সংস্কৃত শব্দে ও, ইয়, ন, ন, এম, এই নাসিক্য বর্ণগুলো যদি থাকে, তদ্ভব শব্দে এগুলোর পরিবর্তে চন্দ্রবিন্দু বসে। যেমন তোমাকে যদি সংস্কৃতে শখ থাকে, এটাকে যদি শাক লিখি, তাহলে তখন আমার চন্দ্রবিন্দু হয়ে যাবে। সংক্রমণকে যদি আমি শাকু লিখি, চন্দ্রবিন্দু হয়ে যাবে। স্কন্ধকে যদি আমরা কাদ লিখি, চন্দ্রবিন্দু হয়ে যাবে। বঙ্কিমকে বাঁকা লিখলে চন্দ্রবিন্দু হয়ে যাবে, এরকম। আচ্ছা, আলিয়া বলি অঞ্জলি, এই তিনটা একটু মুখস্থ করবা। আলিয়া বলি অঞ্জলি, এদের ক্ষেত্রে রস্যইকার হয়। কেমন কি? যেমন বলি রূপ আলী, মিত আলী, শ্রদ্ধাঞ্জলি। ঠিক আছে, পুস্তক বলি। ব্যতিক্রম শুধুমাত্র ব্যাংকের নাম। এখন তুমি কেন বলতে পারি, তোমাকে যদি বলি রূপালী ব্যাংক বা সোনালী ব্যাংক, তখন কিন্তু রূপালী ব্যাংক বললে রূপালী দীর্ঘিকার হইতে পারে, সোনালী ব্যাংক বললে সোনালী দীর্ঘিকার হইতে পারে। তার মানে সব আলিয়া বলি অঞ্জলি রস্যইকার হয়, শুধুমাত্র ব্যাংকের নামের ক্ষেত্রে ব্যতিক্রম। কি বলছি? শুধুমাত্র ব্যাংকের নামের ক্ষেত্রে ব্যতিক্রম। রূপালী নরমালি রস্যই, কিন্তু ব্যাংকের নামের ক্ষেত্রে রূপালী দেখবা দীর্ঘিকার দিয়ে লিখছে, আর সোনালী ব্যাংকের নাম দীর্ঘিকার দিয়ে লিখছে। তাহলে যে কোনো আলী সবসময় রস্যইকার, শুধুমাত্র ব্যাংকের নামে কি হয়? দীর্ঘিকার হয়। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি? কি বলছি বলো? যে কোনো নাম, আলী অবলি, আলী আবলি, অঞ্জলি, এগুলো সবসময় রস্যইকার হয়। রূপালী, মিতালি, শ্রদ্ধাঞ্জলি, পুস্তক বলি। রূপালী, মিতালি, শ্রদ্ধাঞ্জলি, পুস্তক বলি। ক্লিয়ার? আচ্ছা, শুধুমাত্র ব্যাংকের নামের ক্ষেত্রে কি হয়েছে? দীর্ঘইকার হয়। শেষ। তারপর যদি কোনো কিছু শব্দের শেষে জিবি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই 4 নাম্বার নিয়মটা মাস্ট, সবাই পড়বা। 4 নাম্বার নিয়মটা মাস্ট। যদি শব্দের শেষে জিবি থাকে, জিবি সবসময় দীর্ঘিকার হয়।
জীবী সবসময় দীর্ঘিকার হয়, যেমন চাকুরিজীবী, আইনজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, ক্ষীণজীবী, ঠিক আছে? এরকম যে কোনো জীবীতে সবসময় কি থাকে? দীর্ঘ ইকার থাকে, দুইটাই দীর্ঘ ইকার থাকে। কখন? যদি শব্দের শেষে থাকে। ব্যতিক্রম শুধু প্রথমে যদি জীবী থাকে, যদি শব্দের শেষে না জীবী থাকে, প্রথমে জীবী থাকে, তখন কিন্তু আবার একটা দীর্ঘিকার একটা রস্যইকার হয়, অর্থাৎ একটা দীর্ঘী প্লাস কি হয়? রস্যই হয়। যেমন জীবিকা, জীবিত, ঠিক আছে? জীবী, জীবী মানে জীবিত, ঠিক আছে? আরে কি লিখছিলাম? জীবিতাশা, দরকার নাই এগুলো। জীবিকা, জীবিত, বুঝছো কিনা? তার মানে যে কোনো জীবী শব্দের শেষে থাকলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা প্রচুর পরিমাণে হলো বিভিন্ন জায়গায় আসে। চাকুরিজীবী, ক্ষীণজীবী, আইনজীবী, কৃষিজীবী, ঠিক আছে? এটা খুবই কমনলি আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় আসে, ঠিক আছে? না না, বাংলা হয় না রে ভাই, তোরা যেমনি চিন্তা করতেছ বাংলা হয় না, ছবির বাংলা দেখিস, ঠিক আছে? ছবির বাংলা দেখিস। আচ্ছা, তারপর চলে এসো দীর্ঘ ইকারের পর যদি ত, তা, ইনি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক, তত্ত্ব, দাস, এতগুলো কি মনে রাখতে পারবো? মনে রাখার দরকার নেই। এগুলো যদি থাকে তখন আমরা রস্যইকার হয়। আমরা একটু রিডিং পড়বো, যেমন কৃতিযুক্ত, ত যদি থাকে তাহলে আমরা বলি কৃতিত্ব, তখন ঋষিকার হয়ে যায়। সহযোগিতা, এই যে সহযোগিতা ঋষিকার হয়ে গেছে। প্রাণীবিদ্যা, নর্মাল প্রাণী দীর্ঘিকার, কিন্তু প্রাণীবিদ্যা রস্যইকার, এটা বিশেষ প্রশ্ন। নরমাল প্রাণী দীর্ঘিকার, কিন্তু প্রাণী বিদ্যা বললে হলো ঋষিকার হয়, রস্যইকার হয়। দেবী যুগ দাস, নর্মাল দেবী দীর্ঘিকার, কিন্তু দেবী দাস বললে তখন রস্যইকার হয়। ব্যতিক্রম এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বলি নারীত্ব, তখন কিন্তু আর রস্যইকার হয় না। আমরা যদি বলি সতীত্ব, রস্যইকার হয় না। আমরা যদি সুধীবৃন্দ বলি, তখনও রস্যইকার হয় না। আর বাকিগুলো লাগবে না এগুলো। আচ্ছা, শব্দের শেষে যদি বতিমতি, গামী কামী, বাহি বহি এগুলো পৌঁছে থাকে, তখন দীর্ঘ ইকার হয়। যেমন কমনলি একটা প্রশ্ন আসে, পদ্মাবতী নাম একটা কমনলি শোনার কথা, পদ্মাবতী, তখন দীর্ঘ ইকার হয়, কারণ শব্দের শেষে বতী আছে, ঠিক আছে? শ্রীমতী, শব্দের শেষে মতী আছে। অনুগামী, শব্দের শেষে গামী আছে। এখানে 20টা নিয়ম শিখাচ্ছি, এইখান থেকেই তোমার শব্দের বানান কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? এইখান থেকেই তোমার শব্দের বানান কমন পড়বে। তুমি খালি আমার কথাগুলো শুনে যাও, তুমি জাস্ট খালি এই উদাহরণগুলো দেখে যাও, দেখবা হুবহু কমন পাইছে ইনশাল্লাহ। ওকে, বুঝতে পারছি? এই তারপর কতিপয় শব্দের শেষে দীর্ঘ ইকার হয়, যেগুলোতে সবসময় দীর্ঘ ইকার হয়। নর্মালি আমরা কি জানি যে দুইটা দীর্ঘ ইকার থাকলে একটা দীর্ঘ ইকার হয়, একটা হ্রস্ব ইকার হয়, এরকমই তো জানি। কিন্তু এই কয়েকটা শব্দ, এগুলো একদম মাস্ট মনে রাখবাই, ঠিক আছে? এগুলো প্রচুর পরিমাণ আসে, বিশেষ করে উদিচি, প্রতীচি, সমীচীন। সমীচীনটা এলো এই গত বছর দাবিতে আসছে, গত বছর ডিউতে আসছিল সমীচীন, দেখো একদম গত বছর ডিউ এর প্রশ্ন সমীচীন। কারণ নর্মালি আমরা কি করি, দুইটা দীর্ঘ ইকার থাকলে একটা দীর্ঘ ইকার দিই, একটা হ্রস্ব ইকার দিই। কিন্তু দেখো সমীচীন বানানে কিন্তু দুইটাই দীর্ঘ ইকার। সমীচীন বানানে কি হয়েছে? দুইটাই দীর্ঘ ইকার চলতেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তারপর ভাগীরথী, খুবই ইম্পর্টেন্ট। ভাগীরথী, তাহলে দীর্ঘ ইকার দীর্ঘ ইকার। গরীয়সী, দীর্ঘ ইকার দীর্ঘ ইকার। হরিতকী, দীর্ঘ ইকার দীর্ঘ ইকার। বিশেষ করে মনীষী, এটা বিশেষ প্রশ্ন। মনীষী, আমরা মনীষী লিখতে গেলে অনেকে এইভাবে চিন্তা করি, না, মনীষীর ক্ষেত্রে দুইটাই কি হবে? দীর্ঘ ইকার হবে। মনীষী দুইটাই কি হবে? দীর্ঘ ইকার হবে। পটিয়সী দুইটাই দীর্ঘ ইকার হবে। ওকে, নিয়ম 28 খুবই ইম্পর্টেন্ট, যে চারটা হ্রস্ব ইকার থাকে, যদি চারটা হ্রস্ব ইকার থাকে, চারটাই হ্রস্ব ইকার থাকে। যেমন ও পি নি হি তি, কিচির মিচির, নিরিবিলি, মিটি মিটি। তার রস্যিকা রস্যি 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 রস্যি, চারটাই রস্যি থাকবে। যদি চারটার মধ্যে যদি থাকে দীর্ঘ ইকার আনতে চাই, তাহলে নিয়মটা হলো এরকম, একটা রস্যি একটা দীর্ঘ, একটা রস্যি একটা দীর্ঘ। তাহলে কি রি টি নি, তাহলে একটা রস্যি একটা দীর্ঘ, একটা রস্যি একটা দীর্ঘ। কিন্তু যদি তিনটা থাকে, তার মানে ভাইয়া একটা রস্যি একটা দীর্ঘ একটা রস্যি। বুঝতে পারছি? তাহলে রশ্মির আধিক্য বেশি থাকবে, সবসময় রশ্মির আধিক্য বেশি থাকবে, রশ্মি আগে থাকবে, এটা হলো নর্মাল নিয়ম। ব্যতিক্রম শুধু লাস্টেরটা, যদি দুইটা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, যদি দুইটা থাকে তাহলে আগে দীর্ঘই বসে পরে রশ্মি বসে। যেমন আমরা যদি বলি শারীরিক, তাহলে দীর্ঘিকার পরে রশ্মিকার। বিশেষ করে মরিচিকা, এটা বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জাবি জবি সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। মরিচিকা, প্রথমে দীর্ঘিকার পরে রশ্মিকার, মরিচিকা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, মরিচিকা খুবই ইম্পর্টেন্ট, প্রতীতি খুবই ইম্পর্টেন্ট, বাল্মীকি খুবই ইম্পর্টেন্ট। যে তিনটা বলছি এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মরিচিকা খুবই ইম্পর্টেন্ট, দীর্ঘইকার রস্যইকার, প্রতীতি দীর্ঘইকার রস্যইকার, বাল্মীকি দীর্ঘইকার পরে কি হবে? রস্যইকার হবে। ক্লিয়ার? এখন ও আর মানে রস্য আর দীর্ঘ এর মধ্যে যদি হয়, তাহলে দেখো যদি চারটাই রস্য হয়, তাহলে রস্যের কি প্রাধান্য বেশি থাকে? আমরা জানি সবসময় মনে রাখবো, রস্যই আর রস্য এই দুইটার প্রাধান্য সবসময় বেশি, এই দুইটাকে তুমি প্রায়োরিটি দিবা। আধুনিক বাংলা ব্যাকরণে এই দুইটাকে প্রায়োরিটি দেওয়া হয়, এই জন্য এদের প্রায়োরিটি বেশি থাকবে। চারটাই রস্যইকার, যেমন মুহুর্মুহু খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা রস্য একটা দীর্ঘ একটা রস্য, তাহলে আগের মতো নিয়ম এরকমই, একটা রস্য একটা দীর্ঘ একটা রস্য। মুমূর্ষু খুব আসে, মুমূর্ষু অনেক বেশি ইম্পর্টেন্ট, মুমূর্ষু মাস্ট, মুমূর্ষু পরীক্ষা আসবে,
মুমূর্ষু মনে রাখতে হবে, একদম হুবহু মিল পাবা। আমি আবার বলতেছি, বাংলা ক্লাস শেষ পর্যন্ত থাকতে হবে, একদম হুবহু মিল পাবা ইনশাল্লাহ। সময় কম কারণে আমি বাংলা ক্লাস যে পরিমাণ বড়, আমার মনে হলো বাংলা ক্লাস নিয়ে আমার জীবন শেষ হয়ে যাবে আজকে। ঠিক আছে, বাংলা আজকে টোটাল আমার ক্লাস করে যাও, কালকে তোমার বাংলা পাস ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কি বলছি, রস্যু দীর্ঘ রস্যু মুমূর্ষ। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাস্টেরটা, এটা সবাই ভুল করি আমরা, বিশেষ করে মুহূর্ত। মুহূর্ত লিখতে গেলে আমরা অনেকেই এইভাবে লিখি, এটা ভুল। ঠিক আছে, মুহূর্ত বানান হইতে হবে, প্রথমে কি থাকবে, মু থাকবে, পরে কি থাকবে, হু থাকবে, পরে কি থাকবে, রেট থাকবে, মুহূর্ত। তাহলে আগে রস্যু পরে দীর্ঘ, এখানে কিন্তু উল্টা ছিল, আগে দীর্ঘিকার ছিল পরে রস্যিকার ছিল, এখানে ঠিক উল্টা গেছে, আগে রস্যুকার পরে দীর্ঘিকার। তার মানে এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যে দীর্ঘই থাকলে দীর্ঘিকার আগে আসে, রস্যু থাকলে দুইটার মধ্যে রস্যুকারটা আগে আসে। ঠিক আছে, রস্যুকারটা কি আসে, আগে আসে। আর ইওর জন্য কি, হ্যাঁ আর ইওর জন্য নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর ইওর জন্য নিব ইনশাল্লাহ। পিডিএফটা কি পাবো ভাই, পিডিএফটা তো আচ্ছা দেখি, চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা পিডিএফ আমি হালদা বই যাদের আছে, হালদা আর আমার বই দুইটা মিলায় মিক্স করে বানাইছি, তুমি ক্লাস করতে থাকো তাহলে দেখতে পারবো। তারপর সকল রূপ, যদি নামের সাথে সকল রূপ থাকে, তাহলে যেমন অনুরূপ, এগুলো সব রস্যুকার হয়। অনুরূপ, প্রতিরূপ, তদ্রূপ, বিদ্রূপ, এগুলো কিন্তু রস্যুকার। রস্যুকার মানে বুঝতো এই রস্যুকার। ঠিক আছে, আচ্ছা যে কোনো ভুক্ত সবসময় রস্যুকার হয়, যেমন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, সবসময় এগুলো কিন্তু দীর্ঘকার না। আমরা দীর্ঘকার দিয়ে ফেলতে পারি, কিন্তু দীর্ঘকার দেওয়া যাবে না, তাহলে সবগুলা কি রস্যুকার। ওকে, আচ্ছা তারপর নিয়ম 12, দূরত্ব বোঝালে দূর মানে অর্শুকার হয়। ঠিক আছে, দূরত্ব যেমন কি বলছি, সরি দীর্ঘকার হয়, যেমন দূরদর্শন। ঠিক আছে, দুরালাপন, দূরদর্শী, দূরবীন, এরকম। কিন্তু যদি দূরত্ব না বোঝায় তখন রস্যকার বসে, যেমন দুর্গা, দুর্বল, এর কি দূরত্ব বোঝাইতেছে, দূরদর্শন মানে দূরত্ব বোঝাইতেছে, দূরদর্শী মানে দূরত্ব বোঝাইতেছে, দূরবীন মানে দূরে দেখা যায়। তার মানে দূরত্ব বোঝালে তখন রস্য মানে দীর্ঘকার। আর যদি দূরত্ব না বোঝায়, দূর বোঝায়, যেমন দুর্গা মানে কি দূরত্ব বোঝাইতেছে, অবশ্যই না, তার মানে দুর্গা রস্যকার দিয়া। ঠিক আছে, দুর্বল, তাহলে দূরত্ব বোঝাইতেছে না। দুর্লভ, দুর্নীতি, বিশেষ করে দুর্নীতি খুব ইম্পর্টেন্ট, দুর্নীতি প্রচুর আসে, দুর্নীতি প্রচুর পরিমাণ আসে। ঠিক আছে, কমন শব্দ। আচ্ছা তারপর নু দ্বারা 3টা শব্দ, শুধুমাত্র পৃথিবীতে এই 3টা শব্দই আছে যেগুলো আসলে কি দীর্ঘকার দেওয়া হয়, আর পৃথিবীতে সব নু রস্যকার দেওয়া হয়। তাহলে নতুন, নূপুর, নুন, বিশেষ করে ন্যূনতম, এটা আমরা কি করি, ন্যূনতম বলি, অনেকে কি করি আমরা এরকম বলি, ন্যূনতম কিন্তু এরকম না, ন্যূনতম আমরা কিন্তু ন্যূনতম বলি, আমরা বলতে সময় ন্যূনতম বলি, কিন্তু এটা কিন্তু ন্যূনতম। ঠিক আছে, এগুলো সহজ জিনিস, সহজ বানান, বাট পরীক্ষায় আসা আমরা পারি না। ঠিক আছে, তাহলে কি বলছি, ন্যূনতম। ক্লিয়ার, তাহলে আমরা কি বলছি, ন্যূনতম। এই 3টা নু ব্যতীত বাকি সব নুরি, নুন, নুটি, নুজ, সবগুলাই কি হবে, যেমন নুজ বানানে অনেকে কি করি আমরা, এটা দিলেই সুন্দর লাগে, মানে নুজ বানানে আমরা যদি দীর্ঘকার দেই তখনই দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু আসলে এটা কিন্তু হবে না, কারণ বলছে ভাইয়া 3টা নু বলছে, নতুন, নূপুর, নুন, নতুন, নূপুর, নিন, এই 3টা ছাড়া বাকি সব নুনতে হবে নু। ঠিক আছে, এই অনু যদি থাকে, অনুর ক্ষেত্রেও একই কথা, 4টা শব্দ আছে। ঠিক আছে, 4টা শব্দ আছে যাদের ক্ষেত্রে ও নু দীর্ঘকার হয়। যেমন আমি একবারে বলি, গল্প আকার মনে রাখবো, অনুর অনুপে অনূর্ধ্ব অনুদিত, অনুর অনুপে 2-3 বার বললে দেখবো মুখস্থ গেছে, অনুর অনুপে অনূর্ধ্ব অনুদিত, এই 4টা অনু ব্যতীত বাকি অনুতে সবগুলাই অনুপম, ধরো অনুকরণ, অনুকার, অনুশীলন, অনুভূতি, সবগুলাতে রস্যকার। কিন্তু দীর্ঘকার কয়টা, 4টা। আর নুনের ক্ষেত্রে দীর্ঘকার কয়টা, 3টা। তাহলে 3 আর 4 যদি মুখস্থ করো, বাকি সব রস্যকার, বাকি সব কি রস্যকার। তারপর ভূত, অদ্ভুত যদি বলি আমি, পৃথিবীর সকল অদ্ভুত, এই অদ্ভুতের ক্ষেত্রে অদ্ভুত ব্যতীত সকল ভূত বানানের দীর্ঘকার থাকে। ঠিক আছে, শুধুমাত্র অদ্ভুতটা ব্যতিক্রম। তাহলে আমি মনে রাখবো এই অদ্ভুত, কারণ অদ্ভুতের রস্যকার। বাকি দেখো, আবির্ভূত এই দীর্ঘকার, উদ্ভূত দীর্ঘকার, দ্রবীভূত দীর্ঘকার, পরাবৃত দীর্ঘকার। ঠিক আছে, 16 এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এইটা একটু ইম্পর্টেন্ট। তৎসম শব্দে নারীবাচক যদি হয়, এগুলোর ক্ষেত্রে সব দীর্ঘইকার হয়। যেমন তোমাকে বলি নারীবাচক, অর্ধাঙ্গী নারী, হৈমন্তী নারী, সতী নারী, সতীর নারী, এগুলো দীর্ঘইকার হবে। যে কোনো বিদেশি শব্দ মানেই মনে রাখবো রস্যইকার। ঠিক আছে, সরি বিদেশি শব্দের ক্ষেত্রে, হ্যাঁ বিদেশি শব্দের মানেই হলো রস্যইকার আর রস্য, মানে একাডেমি, গ্রিন রোড, ফালতু, লাইব্রেরি, এগুলো। আচ্ছা বিসর্গ নিয়ে আমি এর আগে দিন বলছি, বিসর্গ নিয়ে সন্ধির ক্ষেত্রে আমি বলছিলাম, তোমাদের মনে যদি থাকে, বিসর্গের ক্ষেত্রে সন্ধির কথা বলছিলাম। আজকে আরেকবার বলি, বিসর্গ কোন জায়গায় থাকবে মনে রাখবা, আমি দেখো সুন্দর করে বলি, মনে রাখবা ক খ, দেখো ক খ, পরে বলবা প খ, তাহলে ক খ প খ স স, কি বলছি বলো, এই যে 6টা বর্ণ কি বলছি মনে রাখবা। এই ভাইয়া বলছে ক খ, এটা বলবো প খ, ক খ প খ স স।
ক খ প খ শ শ, এই 6টা বর্ণ থাকলে এদের উপরে বিসর্গ থাকবে। এই যেমন প আছে তার বিসর্গ থাকবে, দন্তস্ব আছে বিসর্গ থাকবে। ক্লিয়ার? ক খ প খ শ শ। ভাই কি বলছে বলো? ক খ প খ শ শ। ম্যাথ আমাদের এগ্রিভার্সিটি স্টুডেন্ট পড়াবে, বাওয়ের স্টুডেন্ট পড়াবে, আর হলো তোমার বুয়েটের কাইসার ভাই পড়াবে, বাও প্লাস বুয়েট। হ্যাঁ, আচ্ছা তোমরা যেহেতু বললা এটা একটু বলি, তোমরা যারা হলো আমাদের আসো, ঠিক আছে, আমাদের হলো কি জিএসটি প্লাস এগ্রি, জিএসটি প্লাস এগ্রি, এটার আমাদের একটা ব্যাচ আসবে, ঠিক আছে, স্টার 2.0, যেখানে আমাদের সব কিছু পড়ানো হবে। কি পড়ানো হবে? ফিজিক্স পড়ানো হবে। ফিজিক্স কে নিবে? বাওয়ের টপ করা স্টুডেন্ট, আর বুয়েটের তোমার কাইসার ভাইয়া। কেমিস্ট্রি আর কি বলে ম্যাথও নিবে হলো বাওয়ের ভাইয়া আর বুয়েটের ভাইয়া, ঠিক আছে। এরপরে কেমিস্ট্রি নিবে তোমার মাহমুদ ভাইয়া, ঠিক আছে। আর হলো বায়োলজি প্লাস বাংলা প্লাস ইংলিশ যদি থাকে আর কি, 3টাই নিবো আমি আর কি। হ্যাঁ, আমি আর এগুলোতে 2টাতেই তাহমিদ থাকবে আর কি। হ্যাঁ, সাপ্লিমেন্ট হিসাবে তাহমিদ থাকবে আর কি, এই, ঠিক আছে। আর আমাদের কোর্স ফি প্রি বুকিং চলতেছে। প্রি বুকিং আমাদের কোর্স ফি 1999। এটা যদি প্রি বুকিং দিতে যাও, প্রি বুকিং যদি দিতে যাও 1499, 500 টাকা ছাড়ে 1499 প্রথম 500 জনের জন্য, হ্যাঁ, প্রথম 500 জনের জন্য 1499। আর যারা আমার ওবিসিটি ব্যাচ 4.0 আর 12 ব্যাচ রিস্টার্ট মিশনে ছিল তাদের জন্য 999, ঠিক আছে। ইভেন যারা আমাদের কাছে পিডিএফ নিছো তাদের জন্য 999, বললামই তো, এই যে বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলো সব আমি নিব, ঠিক আছে। হ্যাঁ, রুটিন দিয়ে দিব ইনশাল্লাহ। ম্যাথ পড়াবে বাওয়ের টপার আর হলো বুয়েটের কাইসার ভাইয়া। বাওয়ের টপার আর ম্যাথ ফিজিক্স হলো বুয়েট আর বাও দুজন মিলে নিবে। কেমিস্ট্রি মাহমুদ ভাই তাহমিদ, আর হলো বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলো আমি আর হলো তাহমিদ দুজন নিব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোর্স ফি কত বলছি? 1499, ঠিক আছে। 500 টাকা ছাড় কিসের জন্য? প্রি বুকিং চলবে 10 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, 10 তারিখ না 8 তারিখ দিচ্ছে, 10 তারিখ পর্যন্ত রাখবো, সমস্যা নেই, প্রি বুকিং দেখো। হ্যাঁ, বুঝতে পারছি। এবং এটা আমরা হলো 2টাই কোর্স কমপ্লিট করার চেষ্টা করবো, যে গুচ্ছ এবং এগ্রি গুচ্ছ 2টাকে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, অলরেডি মনে অনেকে প্রি বুকিং দিতেছে, 2-1 জন আজকেও দিবে, ঠিক আছে। আর যে কোনো যোগাযোগে আমি বলছি আমার নাম্বার, এটা হলো আমার নাম্বার 01640780704, এটা আমার পার্সোনাল নাম্বার। যে কোনো সময় হলো নক দিতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। আর তোমার মাহমুদ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে পারো 090890667, ঠিক আছে। 06407807004 এটা আমার নাম্বার, আর 09089016007 এটা হলো তোমার মাহমুদ ভাইয়ের নাম্বার। হ্যাঁ, যে কোনো সময় নক দিতে পারো। আর প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং টাকা পাঠায় আমাদের এই নাম্বারে বিকাশ নগদ আছে, এগুলোতে টাকা পাঠায় আমাদের নক দিতে পারো, বা আমাদের ব্রাদার সেশন পেজে নক দিতে পারো। ওকে, আর আমাদের বলছি 12 ব্রাস রিস্টার্ট মিশনে যারাই আসো, 900 জন আছে প্রায়, এখানে প্রায় আমাদের 912 জন ছিল, 912 জনের প্রত্যেকের জন্য হলো 999 টাকা, ঠিক আছে। প্রত্যেকের জন্য 999 টাকা। বা কেউ যদি আমাদের ওবিসিটি আগেরটাতেও থাকো, ওবিসিটি 3.2-তেও থাকো, তারও যদি থাকে কেউ, তাদের জন্য 999 টাকা। ওবিসিটিতে তুমি অ্যাড থাকলে 999 টাকা দাও সবার জন্য, ঠিক আছে। আর বলছি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ মানে সবই পড়াবো যা আছে, ঠিক আছে। তাহলে বিসর্গের ক্ষেত্রে কি বলছি? ক খ প খ শ শ, বলো আমার সাথে, ক খ প খ শ শ, এদের পরে বিসর্গ থাকবে, শেষ। তারপর আয়ত্ত বানানে ত ত থাকবে, কখনোই ত এর ত এরকম হবে না। যেমন সায়ত্ত, ঠিক আছে, তোমাকে যদি বলি করায়ত্ত, লাস্টে আয়ত্ত আছে, রাষ্ট্রায়ত্ত, এগুলোর পরে সবসময় কি থাকবে? ত থাকবে, মানে এই ত থাকবে, আয়ত্ত থাকবে, অন্য কিছু থাকবে না, ঠিক আছে। 20 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় বা দুইবার হয় না। যেমন কার্যালয়, একটা রেফ দিছ, এরপরে আর জফলা দেওয়া যাবে না। কার্যালয় রেফ দিছ, রফলা দেওয়া যাবে না। দৈর্ঘ্যের ক্ষেত্রে রেফ আছে, তার মানে তুমি কি করতে পারবে না, এরপরে জফলা দিতে পারবে না। সৌন্দর্য, তোমাকে বললাম সৌন্দর্য, এই সৌন্দর্য না রেফ দিছ, এনে আর জফলা দিতে পারবে না, বুঝতে পারছি। তাহলে রেফ থাকলে ব্যঞ্জন মানে দিতে আর কি দিতে পারবে না, তুমি দুইবার ইউজ করতে পারবে না। রেফ দিছো মানে জফলা ইউজ করতে পারবে না, জফলা দিছো মানে রেফ ইউজ করতে পারবে না। ক্লিয়ার? এই আচ্ছা, তারপর হলো কি, যদি আশীর্বাদ বা মঙ্গল কামনায় শীষ ব্যবহার বানালে
তখন আর কি হয় না, মূর্ধন্য স হয় না। যেমন তোমাকে যদি বলি আশিস, শুভাশিস, স্নেহাশিস, নর্মালি সবকিছুতে শীষ কি হয়, শীষ তালিবর্ষ দিয়া মূর্ধন্য স হয়। বাট আশিস বললে, শুভাশিস বললে, স্নেহাশিস বললে তখন কিন্তু আর এগুলো হয় না। আর কি এর ব্যবহার, এটা আমরা একটা কমন ভুল করি যে তোমার নাম কি, ঠিক আছে, আর কোন কি ব্যবহার করব, তুমি কেমন আছো, তুমি কি খাইছো, এই যে কোনটা ব্যবহার করব, আজকে থেকে মনে রাখবা কি এর ব্যবহার তোমাদের শিখাই দিই। দেখো বাংলা জানার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি এর ব্যবহার হলো যে যদি রস্যইকার দেওয়া হয় তার মানে এটা হলো রস্য মানে কম, অর্থাৎ যে উত্তরটা আমার হা বা অথবা না দ্বারা উত্তর করা যায় সেটা হবে হলো কি আমাদের কি দিয়া। অর্থাৎ তুমি ভাত খাইছো কি, এটা হবে কি, তুমি বললা যে খাইছি হ্যাঁ অথবা না, তার মানে এটা হবে কি। কিন্তু তোমার এই যে তোমার নাম কি, এই তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এখন আমি যদি এই কি দিই তাহলে কি এটা হইলো না, কেন, তোমার নাম কি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না, তার মানে তোমার নাম কি যদি বলি আমাকে বলতে হবে তোমার নাম কি, বুঝতে পারছি। তোমাকে যদি আমি বলি তোমার নাম কি, আব্দুল করিম, আব্দুল রহিম, আমার নাম আকাশ, বাতাস, পাতাল, তানবীর, অমুক তমুক, তার মানে কি যখন ব্যবহার করব তখন আমার একটা উত্তর থাকবে, আমার একটা কি থাকবে, উত্তর থাকবে, যে উত্তর একটা মিনিংফুল। আর রস্যইকার যখন ব্যবহার করব তখন আমার উত্তর থাকবে হ্যাঁ অথবা না। তার মানে কি এর ব্যবহার হলো যদি হ্যাঁ অথবা না দ্বারা ব্যবহার করা যায় তাকে আমরা বলি হলো রস্যইকার দিয়া। আর যদি কোনো নাম মফিজ, জরিনা, সকিনা ইত্যাদি যদি থাকে তাহলে হবে কি দিয়া, তাহলে কি দেওয়া হবে, রস্যইকার দিয়ে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ইনশাল্লাহ একদম 0 থেকে পড়ানো হবে, ম্যাথ 0 থেকে পড়ানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে বানান শুদ্ধিকরণ এগুলো একটু দেখবা, এগুলো একই নিয়মে, এগুলো দেখবা তোমার যে কোনো একটা বই থেকে এগুলো দেখবা, ঠিক আছে, এগুলাই আসবে, আসলে এগুলাই আসবে, ঠিক আছে, এগুলো একটু দেখবা একদম এইগুলাই আসবে, ঠিক আছে, যে কোনো বই থেকে, যে কোনো বই থেকে। আমি যে 20টা নিয়ম বললাম, 22টা নিয়ম বলছি, এই 22টা নিয়ম দেখে এগুলো এগুলো কি করবা, প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, তারপর বাংলা বর্ণমালা, ঠিক আছে, এটাও তোমাদের হালদা বই থেকে নিছি আমি, হালদা, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা বই যদি কারো থাকে হালদা বই থেকে নিছি। আচ্ছা, বাংলা বর্ণমালা মোট কয়টা আছে, 50টা আছে। স্বরবর্ণ কয়টা আছে, 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, 39টা। এটা আমরা সবাই জানি। স্বরবর্ণ এগুলো সবার শিখতে হবে, ব্যঞ্জন বর্ণ সবার শিখতে হবে, এগুলো কমন নিয়ম, এগুলো মুখস্থ করার কিছু নাই, এটা ছোটবেলার এবিসিডি জিনিস, এটা মুখস্থ করতে হবে। আমরা বাঙালি, আমি জানি এই আমার ক্লাস দেখতেছে প্রায় 125 জনের মতো, এই যে 125 জনের আমি যদি জিজ্ঞেস করি তুমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তুমি কি এই 39টা অক্ষর লিখতে পারবা, আমি জানি মাত্র সর্বোচ্চ 5 জন হয়তো বা পারতে পারে, আর 120 জন পারবে না। বলো কে কে, বুকে হাত দিয়ে বলো কে কে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলা না দেখে লিখতে পারবা এখন এই মোমেন্টে, বলো কে কে পারবা, কে কে পারবা? বলো কয়জন কয়জন পারবা, বুকে হাত দিয়ে বলো কয়জন পারবা। যাক কয়েকজন বলছে, যাক ভালো লাগছে, না সমস্যা নেই, পারতেই পারে, তবে এটা পারা উচিত। আমরা বাঙালিরা, আমি যদি বলি হ্যাঁ এবিসিডি, আমি জানি এবিসিডি পারবে না মানে জেড পর্যন্ত, এরকম সংখ্যা একটাও নাই এবিসিডি। কারণ দেখো কেন আমরা এবিসিডি পারি, বা ইংরেজির ক্ষেত্রে বলো এবিসিডি পারে, আমি জানি হয়তো 1-2 জন এবিসিডি আটকে দিতে পারে। ইভেন আমাকেও যদি বলো, আমিও ক খ লিখতে যাই বলে জি, যখন দেখি তখন পারি, অনেক সময় যে আটকে যায়, ঠিক আছে। আমি নিজের ক্ষেত্রে বলতেছি, নিজের কথাই বলতেছি, হ্যাঁ পারি আমিও, বাট তারপরেও দেখা যায় ম পর্যন্ত খুব ভালো পারি, লাস্টে গুলোতে যায় অনেক সময় ঝামেলা বাজায় দিই, বিশেষ করে যদি হুট করে অনেক সময় জিজ্ঞেস করে। বাট এবিসিডির ক্ষেত্রে আমার কখনোই ঝামেলা বাজে না। তাহলে দেখো আমরা ইংরেজিটা এত বেশি পারি কেন, কারণ আমাদের বাপ মা ছোটবেলাতেই বলছে বাংলা তো তোরা শিখবি, ইংরেজিটা শিখ, ইংরেজিটা শিখ, ইংরেজিটা শিখ, এই জন্য এবিসিডি পারি, এই জন্য কখ পারি না, বুঝছো, এই জন্য বাংলাকে গুরুত্ব দিবা, বুঝছো কি বলছি। আচ্ছা, এখন আসো স্বরবর্ণ কয় প্রকার। স্বরবর্ণ হলো ভাই 2 প্রকার, একটা হলো মৌলিক বর্ণ, আরেকটা হলো যৌগিক বর্ণ। তোমাকে কি বলছি, একটা মৌলিক বর্ণ, একটা হলো যৌগিক বর্ণ। মৌলিক বর্ণ কয়টা আছে, মৌলিক বর্ণ আছে 7টা। যৌগিক বর্ণ কয়টা আছে, যৌগিক বর্ণ আছে 2টা। যৌগিক বর্ণ কয়টা আছে 2টা, ঠিক আছে।
আচ্ছা, এরপর চলে আসলো কি, এরপর চলে আসে এই জিনিসটা খুব আসে মাত্রা অনুসারে, মাত্রা অনুসারে, মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। এই মৌলিক বর্ণ এটা একটু ঝামেলা হওয়ার কথা, মৌলিক বর্ণ তো 6টা হওয়ার কথা, মৌলিক বর্ণ 6টা না 7টা, না 7টা হতে, ঠিক আছে। এটাতে যাও দেখিস তো তোরা একটু মৌলিক বর্ণটা, আমার একটু ঝামেলা বাঁচতেছে। আচ্ছা, মাত্রার ক্ষেত্রে যদি বলি, মাত্রা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট। আমি যতগুলো যে জায়গাগুলো বলবো এগুলো পড়বাই, এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে প্রশ্ন আসবে মাত্রা। এখন দেখো আমরা বলি মোট বর্ণ আছে কয়টা, 39টা। এই যে মোট বর্ণ 39টা আর 11টা, মোট কয়টা হলো 39 আর 11 মিলে কয়টা, 50টা। মোট বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলা আছে কয়টা, 50টা। এর মধ্যে পূর্ণ মাত্রা থেকে 32টা, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা। মাত্রাহীন কয়টা, 10টা। অর্থাৎ মনে রাখবা মাত্রাহীন বলছে মানে নাই, যেটাতে লাস্টে নাই থাকে, শূন্য থাকে, এটাতে লাস্টে শূন্য থাকবে। কি বলছি বলো, মাত্রাহীন, হীন মানে কি শূন্য, নাই, নাই মানে সেটা শেষে শূন্য থাকবে। অর্ধমাত্রায় 8 থাকবে, অর্ধমাত্রায় 8, অর্ধ 8, হীনে শূন্য, আর বাকি হলো 32, শেষ। দেখো কি বলছি, অর্ধমাত্রায় 8 থাকবে, অর্ধ 8, অ 8, অ 8, মাত্রাহীন, হীন শূন্য, লাস্টে শূন্য, 10, 10-এ একের পরে শূন্য থাকবে, 10, 10 আর 1 18, তার মানে বাকি পূর্ণ মাত্রায় হলো 32। পূর্ণ মাত্রায় কত, 32, ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম, এটাই বলতেছিলাম। এই যে গুড, মৌলিক স্বরবর্ণ 6টা, ঠিক আছে, স্বরধ্বনি মানে মৌলিক বর্ণ 6টা, আর মৌলিক ধ্বনি যদি বলি ধ্বনি 7টা। কেন? কারণ এটা হলো ধ্বনি, এটা ধ্বনি, এটা বর্ণ না, ঠিক আছে। হ্যাঁ, এটাই বলতেছিলাম, একটু ভুল করছে আর কি। মৌলিক বর্ণ 6টা, মৌলিক ধ্বনি 7টা, মৌলিক ধ্বনি 7টা। পড়াবো পড়াবো, সব পড়াবো, সব পড়াবো। হ্যাঁ, মৌলিক স্বরবর্ণ 6টা, মৌলিক, থ্যাংক ইউ মেহেরুন মাহা। মনে রাখ আমি আছি কিসের জন্য, এই জন্য তো বলছি। তাহলে কি বলছি, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। এখন অনেক সময় ব্যঞ্জন বর্ণ দিয়ে স্বরবর্ণ দিয়ে আসতে পারে, একটু দেখে রাখবা। ব্যঞ্জন বর্ণ সবসময় বেশি, এই জন্য তাহলে 26, 6, 7, 1, 6, 4 একটু মুখস্থ করবা। এখন কেমনে, পূর্ণমাত্রায় থাকে 6 আর মাত্রাহীনেও থাকে 6, মানে 6, 6 মাঝখানে 7। কত বাড়ছে, 1 বাড়ছে, এই 1 থাকে এখানে, শেষ। আর বাকিগুলো মিলাই নিবা। 26, 6, 1 বাড়ছে, 7 আর মাঝখানে ওই 1 বেশি থাকে, শেষ। তারপর 26, 6, 7, 1, 6, 4 এটা দেখে নিবে, তাহলে দেখবা পারতেছো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে স্বরবর্ণ, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়। কার মানে কি, যেমন সরাই আছে আমরা বলি আকার, রস্যই আছে আমরা বলি রস্যইকার, দীর্ঘই আছে আমরা বলি দীর্ঘইকার। এই যে কার বলি, তাহলে মোট বর্ণ কয়টা, 11টা। কিন্তু অ এর কোনো কার আছে, আমরা এরকম কোনো কার পড়ছি যে অকার, অকার বলে কোনো কার নাই। তাহলে সংক্ষিপ্ত রূপ নেই মাত্র একটা বর্ণের, ওই একটা বর্ণই হলো অ, একটা বর্ণ কি অ এর কোনো রূপ নেই। তার মানে সংক্ষিপ্ত রূপ বা স্বরচিহ্ন আছে কয়টার, 10টার। কোনটার নাই, একটার নাই, ওই একটার নাম কি, অকার। অকার বললে কোনো কার নাই পৃথিবীতে। তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, কারের সংখ্যা হলো 10টা, একটা মাত্র কার থাকে না, তাকে বলা হয় হলো অ। আর এ অকে বলা হয় নীলিন বর্ণ, অকে বলা হয় নীলিন বর্ণ, অকে বলা হয় কি বর্ণ, নীলিন বর্ণ, মনে থাকবে, অকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে পূর্ণ রূপ আছে 11টার, কিন্তু সংক্ষিপ্ত রূপ বা স্বরচিহ্ন বা কার চিহ্ন আছে কয়টার, 10টার। কোনটার নাই, একটার নাই, এই একটার নাম কি, সরয়। সরয়কে কি বলা হয়, নীলিন বর্ণ, সরয়কে কি বলা হয়, নীলিন বর্ণ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সংক্ষিপ্ত চলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা কয়টা আছে, ফলা আছে 6টা, বলা ফলা আছে কয়টা, 6টা। তাহলে কেমনে মনে রাখবো, মনে রাখবো বল রমজান, বল রমজান। কি কি দিলে, বফলা, লফলা, রফলা, জফলা, মফলা আর নফলা। ফলা কয়টা আছে, 6টা। কেমনে মনে রাখবো, বল রমজান, কি দিয়ে মনে রাখবো বলো, তাহলে ফলা কয়টা, 6টা। 6টা কি দিয়ে মনে রাখবো, বল রমজান, বল রমজান। বফলা, লফলা, রফলা, মফলা, জফলা, আর কি বলছি, নফলা। বুঝছো, ক্লিয়ার? আচ্ছা, তারপর হলো আছে স্পর্শধ্বনি, খুব ইম্পর্টেন্ট। স্পর্শধ্বনি বা প্রসিভ বর্ণ কয়টা আছে, 25টা আছে। কি, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, খুব ইম্পর্টেন্ট, ক থেকে ম পর্যন্ত। এই জন্য বলা হয় যৌগিক স্বর আছে মোট কয়টা, যৌগিক স্বর আছে হলো 25টা, যৌগিক স্বর আছে 25টা। আর যদি বলা হয় যৌগিক স্বরের জায়গায় যদি বলা স্বর বর্ণ কয়টা আছে, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে 2টা, খুবই ইম্পর্টেন্ট এটা। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে 2টা, কয়টা, 2টা, একটা ওই একটা ও।
ও এর পূর্ণরূপ যদি বলি সরয় প্লাস রশ্মি বা ও প্লাস রশ্মি, আর একটা ও প্লাস রস্যু, ও প্লাস কি সরি দীর্ঘ আর কি, ঠিক আছে, রস্যু অথবা দীর্ঘ দুইটা দিয়ে বলতে পারি, ঠিক আছে। এগুলো লাগবে না। আচ্ছা আমরা এলো একদম এলো এটাতে চলে আসি, ক থেকে ম পর্যন্ত এটাকে বলা হয় স্পর্শধ্বনি, এদেরকে বলা হয় স্পর্শধ্বনি বা হলো প্রসিভ বর্ণ। এর মধ্যে দেখো ক নাম্বার প্রথম থেকে যেটা আছে এটাকে বলা হয় কণ্ঠ, পরে যেটা আছে এটাকে বলা হয় তালবস্য, তালব্য, তার মানে এইখানে থাকে তালেবস্য, এই জন্য বলি তালব্য বর্ণ। মূর্ধন্যতে থাকে মূর্ধন্য স, এনে তাহলে বলি মূর্ধন্য বর্ণ। দন্তন্য থাকে দন্তস্য, এই জন্য বলি দন্তন্য, ক্লিয়ার। আর লাস্টে আছে উষ্ঠ, ঠিক আছে। আমি এর আগে দিন বলছিলাম যে একটা শিশু প্রথম কোন বর্ণটা শিখে বলো, ক খ শিখে না চ ছ শিখে না ট ঠ শিখে না ত থ শিখে না প ফ শিখে? একটা শিশু বাচ্চাকালে কোন বর্ণটা প্রথম শিখে বলো? একটা শিশু বাচ্চাকালে কোন বর্ণটা প্রথম শিখে? হ্যাঁ যেটা দিয়ে মনে রাখো, এটা দিয়ে মনে রাখলে হলো। হ্যাঁ তার মানে প্রথম প্রথম একটা বাচ্চা শিখে উষ্ঠ বর্ণ, যেমন আমরা বলি পাপা মামা ফুফা, ঠিক আছে, বাবা, ঠিক আছে, মামা, এগুলো শিখে। তার মানে একটা বাচ্চা প্রথম উষ্ঠ বর্ণ শিখে। একটা বাচ্চা প্রথমে কাকা বলে না কোনোদিন, একটা বাচ্চা কখনোই কি বলে না, কাকা বলে না, তাহলে প্রথমে কি বলে, পাপা বাবা মামা এগুলো বলে, ক্লিয়ার। এই এখন তুমি মনে রাখবা এগুলোর প্রথম দুইটাকে বলা হয় অঘোষ, পরে বলা হয় ঘোষ। মনে রাখবা তুমি প্রথমে চাকরিতে যখন দেখছিলা ইনিশিয়ালি তুমি কি ছিলা, অঘোষ, তুমি ঘুষ টুস নিতা না, পরে তোমার কয়েকদিন ঠেলাঠেলি করার পরে তুমি আস্তে আস্তে ঘোষ হয়ে গেছো। তার মানে প্রথম দুইটা থেকে অঘোষ, পরে দুইটা থেকে হলো ঘোষ। তাহলে কি বলছে ভাইয়া, বলছে প্রথমে মানুষ ঘোষ নেয় না, এই জন্য প্রথম বলা হলো অঘোষ, পরে বলা হলো ঘোষ। এবং তোমার মনটা প্রথমে ছোট ছিল, এই জন্য তুমি প্রথমে ছিল অল্প প্রাণ, পরে ছিল তুমি মহাপ্রাণ। ঠিক একইভাবে ঘুষের ক্ষেত্রেও প্রথমে তুমি অল্প অল্প ঘুষ নিতা, পরে তুমি দুনিয়াটা সহ খায় ফেলছো, মানে পরে তুমি মহাপ্রাণ। তার মানে প্রথম দুইটাকে বলা হয় অঘোষ, পরের তিনটাকে বলা হয় ঘোষ। অঘোষের মধ্যে প্রথমটাকে বলা হয় অল্প প্রাণ, পরেরটাকে বলা হয় মহাপ্রাণ। ঘোষের মধ্যে প্রথমটাকে বলা হয় অল্প প্রাণ, পরেরটাকে বলা হয় মহাপ্রাণ, আর লাস্টেরটাকে বলা হয় নাসিক্য। লাস্টেরটাকে কি বলা হয়, নাসিক্য। এই ক্লিয়ার কিনা এটুক বলো, এটুক ক্লিয়ার কিনা? ভাইয়া কি বলছে বলো? ভাইয়া বলছে যে প্রথম দুইটাকে বলা হয় ঘোষ অঘোষ, পরে তিনটাকে বলা হয় ঘোষ। আমি বলছি প্রথমে মানুষ ঘোষ নেয় না, পরে মানুষ জোর করে ঘোষ নিয়ে নেয়। প্রথমে মানুষ অল্প ঘোষ নেয়, পরে মানুষ বেশি ঘোষ নেয়। তাহলে প্রথমে অল্প প্রাণ, পরে মহাপ্রাণ। তাহলে পরীক্ষা আসে নিচের কোনটা অঘোষ অল্প প্রাণ, তার মানে এই ঘরে যা আছে তারা হলো অঘোষ অল্প প্রাণ। আসতে পারে নিচের কোনটা অঘোষ মহাপ্রাণ, তার মানে এই ঘরে যারা আছে তারা হলো অঘোষ মহাপ্রাণ, ঠিক আছে। এই এরকম ভাবে যে কোনো প্রশ্ন তার পাশে ঘোষ অল্প প্রাণ এরা আসলে এটা আনসার, ঘোষ মহাপ্রাণ আসলে এটা আনসার, শেষ। ক্লিয়ার? এটা মুখস্থ করে ফেলতে হবে। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ় ম ণ ত থ দ দ ন ন প ফ ব ভ ম, এইটুক মুখস্থ করতেই হবে। বাকিটুক যদি নাও করো এইটুক লাগবে। আচ্ছা তারপর হলো কি আছে, উচ্চারণকালে কিছু আছে রস্বস্বর। রস্বস্বর আছে কটা, চারটা। এর মনে কেমনে রাখবো ভাইয়া, মনে রাখার দরকার নাই, সহজ। দেখো ভাইয়া শিখাই দিতেছে, সরয় সরায়া রস্যি দীর্ঘই রস্য দীর্ঘ রি, এই যে এই পর্যন্ত দেখবো, ঠিক আছে। রস্বস্বরে চারটা স্বর থাকে। রস্বস্বর কয়টা, চারটা। চারটা কেমন মনে রাখবো, একটাকে নিব পরেরটাকে বাদ দিব, একটাকে নিব পরেরটাকে বাদ দিব, একটাকে নিব পরেরটাকে বাদ দিব। এই এই যে চারটাকে রাইট দিছি এই চারটাকে বলে রস্বস্বর। মুখস্থ করার কিছু নাই। কি বলছি, একটা রস্বস্বর পরেরটা বাদ দিব, একটা রস্বস্বর পরেরটা বাদ দিব, একটা রস্বস্বর পরেরটা বাদ দিব, এই একটা রস্বস্বর পরেরটা বাদ দিব, শেষ। তার মানে দেখো এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই চারটা। মুখস্থ করার দরকার নেই, দেখছো কত সহজ। সরয় রস্যি রস্যু আর কি রি, এই চারটাকে বলা হয় রস্বস্বর। তাহলে তোমাকে বলা হয় দীর্ঘস্বর কয়টা ভাই, মোট বর্ণ কয়টা বল, এই পোলাপান বল, মোট স্বরবর্ণ কয়টা, মোট স্বরবর্ণ কয়টা, 11টা। 60টা যদি রস্বস্বর হয় তাহলে দীর্ঘস্বর কয়টা আছে বল, এই বল দীর্ঘস্বর কয়টা আছে, দীর্ঘস্বর কয়টা আছে, বলো দীর্ঘস্বর কয়টা আছে, দীর্ঘস্বর কয়টা আছে বলো, দীর্ঘস্বর। গুড। তাহলে রস্বস্বর আছে কয়টা, রস্বস্বর আছে 4টা। তাহলে দীর্ঘস্বর কয়টা, 7টা। এর মুখস্থ করার দরকার আছে, এই বলো মুখস্থ করার দরকার আছে। ভাইয়া কি শিখাইছে, যে প্রথম 4টা বর্ণ একটা করে নিব একটা করে বাদ দিব, একটা করে নিব একটা করে বাদ দিব, একটা করে নিব একটা করে বাদ দিব। এটা যদি করে যায় তাহলে প্রথম 4টা বর্ণকে বলা হয় আমার রস্বস্বর, প্রথম 4টা বর্ণকে বলা হয় আমার রস্বস্বর, ক্লিয়ার। আর বাকি 7টা বর্ণকে বলা হয় আমার দীর্ঘস্বর, বাকি 7টা বর্ণকে বলা হয় আমার দীর্ঘস্বর। তারপর পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ 3টা, যেগুলা পরের উপর আশ্রয় করে। যেমন চন্দ্রবিন্দু, চাঁদ, এই যে চাঁদ, চাঁদের উপরে চন্দ্রবিন্দু দিছি, এটা চাঁদের উপরে যদি না বসাই তাহলে এটা কিছুই হবে না। যদি চন্দ্রবিন্দু এরকম বসাই তাহলে এটা কিছুই না, এটা কোনো বর্ণই না। তার এই জন্য পরের উপরে আশ্রয়ী যে বর্ণ তাদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এরকম বর্ণ আছে 3টা, ঠিক আছে।
আচ্ছা, তারপর উৎস বা শীষ ধ্বনি। উৎস বা শীষ ধ্বনি মানে হ স স স স স স আর হ, এই স স স আর হ। নাসিক্য বর্ণ কয়টা? 5টা। সর্বশেষের যে 5 কোণা, এই 5টা। উ ই অ মানে মূর্ধন্য দন্তন্য আর হলো ম। আর এই যে শীষ ধ্বনি আছে, শীষ ধ্বনির মধ্যে আমি বলি এই স স স হলো অঘোষ স্বল্প প্রাণ, আর হ কে বলা হয় ঘোষ মহাপ্রাণ। মনে কেমন রাখবো? হ এর মধ্যে হ আছে, মহার মধ্যে হ আছে, তার মানে হ হলো মহাপ্রাণ আর বাকি 3টা হলো অল্প প্রাণ। বাকি 3টা কি? অল্প প্রাণ। হ হলো মহাপ্রাণ, বাকি 3টা অল্প প্রাণ। হ্যাঁ, গুড। আচ্ছা, তারপর কম্পনজাত ধ্বনি। দেখো আমি বলি যে ইয়ার ইন্ডিয়ার যে র এজেন্টার নাম শুনছো না? র রে দেখলে তোমার কলিজা কাঁপে উঠবো, ঠিক আছে? সবসময় কাঁপে ওঠে। র হলো ইন্ডিয়ার হলো সবচেয়ে মানে চৌকস বাহিনীকে বলা হয় র, ঠিক আছে? আমাদের যে সেনাবাহিনী ওদেরকে বলা হয় র, মানে ওদের যে গোয়েন্দা সংস্থা এদেরকে বলা হয় র। র রে দেখলে সবারই কম্পন জাগে, মনের মধ্যে কম্পন ওঠে, তাহলে র হলো কম্পনজাত ধ্বনি। র র রে দেখলেই তুমি ভয় পাবা, মনের মধ্যে তোমার কাঁপুনি উঠবেই, তাহলে র মানেই হলো কম্পনজাত ধ্বনি, ঠিক আছে? র মানেই কম্পনজাত ধ্বনি। পার্শ্বিক মানে কি? এক পাশে রাখছে, দেখো লটা লিখতে গেলে দাগটা এক পাশে দিতে হয়, লটা লিখতে গেলে দাগটা এক পাশে দিতে হয়, তাহলে পার্শ্বিক ধ্বনির দাগ এক পাশে থাকে, এই জন্য ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কি বলছি বলো? র কে দেখলে আমার কম্পন ওঠে, মনের কম্পন ওঠে। র র এজেন্ট দেখবা, র হলো যারা মুভি টুভি দেখো টুকটাক, তারা তো এই র সম্পর্কে ভালো জানার কথা, ঠিক আছে? বুঝছো কিনা? তাহলে ল। আর পার্শ্বিক বর্ণ কি বলছি? ল। ল কেন? এই ল এর এক পাশে কি লেখা লাগে? আমার দাগ দেওয়া লাগে। তারপরে তারণজাত বর্ণ, তারণের মধ্যে দেখো ডসেন্দর আছে, তাহলে তারণ, তাহলে ডসেন্দর ডসেন্দর। ঘর্ষণজাত ধ্বনি একই, স স স। গ্রীষ্ম বর্ণ দরকার নাই, লাগবে না। অর্ধস্বর দরকার নাই, স্পষ্ট বর্ণ নাই, অর্ধস্বর এগুলো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, অন্তস্থ বর্ণটা ইম্পর্টেন্ট। অন্তস্থ বর্ণে মনে রাখবো কেমনে? মনে রাখবো হলো হ জ বড় ল, হ জ বড় ল, এই হটাকে বাদ দিবে আর কি, এই জ বড় ল, ঠিক আছে? জ বড় ল, হ জ বড় ল বলিলাম না, তাহলে আমরা বলবো জবর ল। জবর লকে বলা হয় অন্তস্থ বর্ণ। কি বলছি বলো? জবর লকে বলা হয় অন্তস্থ বর্ণ, জবর লকে বলা হয় অন্তস্থ বর্ণ, জবর লকে বলা হয় অন্তস্থ বর্ণ। ক্লিয়ার? পিডিএফ তো দেওয়া যায়, আচ্ছা দেখি আমি দেওয়ার চেষ্টা করবো। আর আমার 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 বেঁচে যারা আছে তাদেরকে তো আমি দিয়ে দিতে পারবো, বাইরে যারা আছে তাদের একটু প্রবলেম। আমার পেট বেঁচে যারা আছে তাদের আমি দিয়ে দিব নি, আমি আপলোড দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছি? জবরল। আর এটার মেন বই হালদা, মেন বই হালদা। তোমাদের এই হালদা বই আছে না সিইউর? আর আর পাশাপাশি আমার আমার বইটা আছে কি, আমার পার্সোনাল বইটা আছে কি, আমার বইয়ের কিছু কিছু লাইনে আমার বইতে নাও আর কি, ঠিক আছে? বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা, বিগত বছরের প্রশ্নগুলো এগুলো সলভ করবা। ব্যঞ্জন বর্ণ কয়টা? দেখো খুব সহজ সহজ প্রশ্ন আসছে, 39টা, ঠিক আছে? তারপর হলো ওই যে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় একটু বলছি, ফলা, ঠিক আছে? কোনটা উষ্ঠবর্ণ? উষ্ঠবর্ণ প ফ ব ব এই যে প, ঠিক আছে? ওই এর পূর্ণরূপ কি একটু আগে পড়াইছি। এগুলো উষ্ঠবর্ণ কোনটা? ক থেকে ল পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? দেখো এই যে এখন এই প্রশ্নটা যে আসছে, ক থেকে ল পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা? তুমি যদি ক থেকে ল পর্যন্ত না যাইতে পারো, তাহলে তুমি কি এনে পারবা? 25টা 26টা 27টা পারবা? তুমি জানোই না ল পর্যন্ত, তোমার শিখতে বলছি ক খ। তাহলে সবার একটা কাজ, কালকে বাংলা পরীক্ষা যারা দিতে যাবা, ক খ কালকের জন্য হলেও শিখে যাবা, কালকের জন্য হলেও শিখে যাবা। এই যে অঘোষ ধ্বনি আসছে, অঘোষ ধ্বনি প্রথমে বলছি ঘোষ নেয় না, তার মানে প্রথমে অঘোষ, ঠিক আছে? তার মানে ক কে দেখে বোঝা যাচ্ছে ক অঘোষ। বাংলা কয়টা বর্ণে মাত্রা নেই? নেই মানে শূন্য, এই যে দেখো একটা অপশনে শূন্য আছে, নেই মানেই শূন্য। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ঠিক আছে? বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা, ঠিক আছে? বুঝছো কি বলছি? ও বর্ণের সঠিক উচ্চারণ কি? ও ও, ঠিক আছে? ও বর্ণের সঠিক উচ্চারণ ও। এই লয়ের উচ্চারণ স্থান কোন জায়গায়? ঠিক আছে, লয়ের উচ্চারণ স্থান কোন জায়গায় বলো? লয়ের উচ্চারণ স্থান কোন জায়গায়? এটা কি বলো তো, এটা পারো কিনা? 16 নম্বরটা বলো না, লয়ের উচ্চারণ স্থান কোনটায়? ক্লাস কত বার হতে পারে কাইন্ডলি বলবেন? এটা তো আসলে আমি চেষ্টা করব, দেখি কত। মোট 35 পৃষ্ঠা 36 পৃষ্ঠা আছে, 10 পৃষ্ঠা পড়াইছি মাত্র, ঠিক আছে? এই দেখো মৌলিক স্বর ধ্বনি বলছে, ধ্বনি মানে 7টা, যদি স্বর বর্ণ বলতো তার মানে আনসার হয়তো 6টা, ঠিক আছে? এই যে জবরল, জবরল কি বলছি? অন্তস্থ বর্ণ। জবরল কি বর্ণ? অন্তস্থ বর্ণ। এই এগুলো দেখবা। আচ্ছা, তাহলে এগুলো তো মোটামুটি বললামই। ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। আর এগুলো আমরা বলছি ঘোষ অঘোষ বলছি, প্রথম আর দ্বিতীয়টা কি বলছি? অঘোষ।
পরে তৃতীয় আর চতুর্থকে বলছি ঘোষ। এর মধ্যে 1 আর 3 কে বলছি হলো অল্প প্রাণ, 2 আর 4 কে বলছি মহাপ্রাণ। আর বাকি নাকের দিয়া বাতাস যদি বের হয়, উ নাক দিয়ে বাতাস বের হইতেছে, ঠিক আছে, ইয় বাতাস বের হইতেছে, মূর্ধন্য দন্তন্য নাসিক্য বর্ণ এগুলো নাক দিয়ে বাতাস বের হয়, এই জন্য প্রতিবর্গের পঞ্চম ধ্বনিকে কি বলি আমরা? নাসিক্য বর্ণ বলি। ধ্বনি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, ধ্বনি পরিবর্তন খুবই 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 ইম্পর্টেন্ট। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসবে, ধ্বনি পরিবর্তন প্রশ্ন আসবে। ধ্বনি পরিবর্তন প্রথমগুলো কম আসে, এগুলো আমি একটু বেসিক থেকে জাস্ট সুন্দর করে বলে যাই, শুনে দাও। স্বরাগম মানে স্বরযুগ আগম, মানে কোন একটা স্বরের যদি আগমন ঘটে তখন তাকে আমরা বলি স্বরাগম। স্বরের যদি আগমন ঘটে তখন তাকে আমরা কি বলি? স্বরাগম বলি। স্বরাগম কম আসে, আমি একটু জাস্ট বলে যাই, শুনে যাও খালি। আদি স্বরাগম মানে কি? প্রথমে যদি কোনো স্বর আসে, যেমন তোমাকে যদি বলি এই যে স্কুল, আর বললাম স্কুল, এই যে স্কুল ছিল, এই যে স্কুল বললাম, তাহলে রশ্মিটা আসলো না, রশ্মিটা সামনে যুক্ত হয়েছে, এই জন্য মানে আদি অংশে যুক্ত হয়েছে, এই জন্য বলা হয় আদি স্বরাগম। এর যদি মধ্য অংশে যুক্ত হইতো, তেমন তোমাকে বলতাম গ্রাম, গ্রামরে বললাম গ্যারাম, গ্লাসরে বললাম গ্যালাস, এই যে লাস ইয়াস আসলো, রত্নকে বললাম রতন, অট আসলো। তার মানে ব্যঞ্জন বর্ণের মাঝখানে যদি আসে তখন তাকে আমরা বলি মধ্য স্বরাগম, ঠিক আছে, তখন তাকে আমরা বলি মধ্য স্বরাগম। ঠিক একইভাবে যদি শেষে আসে, যেমন তোমাকে বললাম হলো কি দিশ দিশা, এই যে লাস্টে যা আসছে দিশ দিশা, তার মানে এটা হলো অন্তঃস্বরাগম। এগুলো কম আসে, এগুলো তাহলে এসে লাগবে না। তারপরে স্বরলুপ, ওটা ছিল স্বরাগম, স্বরের আগমন করতো। আর স্বরলুপ বুঝাই যাচ্ছে স্বর কি হবে? লুপ হবে। নিয়মে কি? প্রথম থেকে যদি লোপ হয় তার নাম আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ হলে তার নাম মধ্য স্বরলোপ, শেষের থেকে লোপ হলে তার নাম হলো অন্তঃস্বরলোপ। যেমন তোমাকে বললাম অলাবু, তোমাকে বললাম লাবু বা লাউ, তাহলে এই যে অটা উজ্জ হয়ে গেছে, তার মানে এটা একটা আদি স্বরলোপ। ঠিক একইভাবে তোমাকে বললাম অগুরু, তোমাকে বললাম অগ্রু, সুবর্ণ তোমাকে বললাম স্বর্ণ, এই আশা তোমাকে বললাম আশ। তাই যদি দিশা হয় ওটা হলো কি? স্বরাগম ছিল। আর আশা যদি আশ হয় স্বর লোপ হবে। এই স্বরসঙ্গতি এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু বলি। স্বরসঙ্গতি মানে হলো ব্যাপারটা হলো একটা স্বর দ্বারা আরেকটা স্বরে যদি পরিবর্তন হয়, যেমন আমি বলি জোর যার মূল্যক তার, ঠিক আছে, যেমন আদি স্বর অনুযায়ী যদি অন্তঃস্বরের পরিবর্তন থাকে, মানে যে ঠিক থাকবে তাকে সেটাই স্বরসঙ্গতি বলা হয়। যারা জোর যার মূল্যক তার, ঠিক আছে, যদি প্রথমটা ঠিক থাকে তার নাম প্রগত, যদি পরেরটা ঠিক থাকে তার নাম পরাগত। বুঝছো কিনা? জোর যার মূল্যক তার, অর্থাৎ দেখো মুলা মুলু, মুলা নিজে মু, ও ঠিক আছে, দেখো লারে লু বানাই দিছে। একজন ঠিক থেকে আরেকজন কি করছে? জোর করতেছে, জোর যার মূল্যক তার। মুলা কি করছে? মুটা ঠিক আছে কিন্তু লুতে যায় ঝামেলা বাজাইছে। শিকা সিটা ঠিক আছে, কায়ের জায়গায় কে বানাই দিছে। তার মানে আদি স্বর অনুযায়ী পরের স্বরের পরিবর্তন করতেছে, অর্থাৎ জোর যার মূল্যক তার। প্রথমটা ঠিক আছে, যে প্রথমটা ঠিক থাকে তাকে বলি আমরা প্রগত, যেটা পরেরটা ঠিক থাকে তাকে বলা হয় পরাগত, ঠিক আছে। আর যদি মধ্যেরটা ঠিক থাকে, যে বিলাতি লাটা ঠিক আছে, দেখো বিলাতি, এই বিলিতি হয়ে গেছে, সরি মাঝখানেটা নষ্ট হয়ে গেছে, এটা মধ্য স্বরগত বলা হয়। এই আর বাকিগুলো লাগবে না। আচ্ছা, মেইনলি আসবে এই পৃষ্ঠার থেকে। মেইনলি ধ্বনি পরিবর্তন যদি আসে তাহলে এই পৃষ্ঠা থেকে আসবে, ধ্বনি পরিবর্তন যদি আসে এই পৃষ্ঠা থেকে আসবে। যেমন তোমাকে যদি বলি প্রগত, পরাগত আর হলো কি, এখন আমরা এটা মিলাই পড়বো একটু। সমীভবন মানে কি? সমীভবন মানে একই রকম শব্দ যখন আসবে কোন জায়গা থেকে, যদি কোনো ভিন্ন শব্দ থেকে যদি সমান কোনো শব্দ আসে, সমীভবন মানে হলো সমান সমান শব্দ আসবে। যেমন তোমাকে যদি বলি পক্ক, দেখো পয়ের নিচে কয়ের নিচে ভ ছিল, কিন্তু তোমাকে না দেয় যদি বলি পক্ক, ক ক বলে ফেলছি, দেখো একই বর্ণ আসছে, ছিল ভিন্ন বর্ণ হয়েছে এক বর্ণ। সমীভবনের মানে হলো ছিল ভিন্ন বর্ণ হবে হলো এক বর্ণ। পদ্ম পদ্ম, লগ্ন লগক, এই যে এখানে দ আর ম ছিল, এটা দ দ বানাই ফেলছি। কান না ছিল, দেখো দ আর না ছিল, এটা কান না বানাই ফেলছি। তার মানে একটা ভিন্ন শব্দ যদি সমান শব্দে আসে তখন তাকে বলি আমরা সমীভবন, ঠিক আছে। এই ঠিক একইভাবে এর সাথে উল্টায় তাহলে আমরা বিষমীভবন বলি। বিষমীভবনের ক্ষেত্রে উল্টা কি হয়েছে? ছিল এক হয়ে গেছে আরেক। সমানটা ভিন্ন হলে তার নাম বিষমীভবন, আর ভিন্নটা সমান হলে তাকে বলি সমীভবন। কি বলছি বলো? খুব সহজ। সমী আর বিষমী, বি মানেই তো ভিন্ন। আচ্ছা, বিষমীভবনে কি বলছি? ছিল সমান হয়ে গেছে ভিন্ন, সমানটা ভিন্ন হয়েছে, নাম বিষমীভবন। কেমন মনে রাখবে? বিষমীভবন মানে বিচ্ছেদ, সমীভবন মানে মিলন, মানে প্রেম করছো বিয়ে হয়েছে মিলন, ওটা সমীভবন। ছিলা দুই রকম, তুমি আর হলো কি তোমার বউ, মনে করলা তুমি ছিল ক, তোমার বউ ছিল ব, আর দুইজন মিলে পর কি হয়েছে? বিয়ে করে ক ক হয়ে গেছো, তার মানে তোমার সমীভবন, বিয়ে হয়েছে। ক্লিয়ার? আর তুমি কি হয়েছিল? তুমি ছিলা হলো ক ক, পরে তোমার কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। তুমি ওই ছিলা লাল, চলে গেছে। এরপর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখ না।
আর একটু শুনে শুনে যাও, শুনে শুনে যাও। এটা আসলে কিছু করার নাই, বাংলা যে পরিমাণ ক্লাস আছে বিশ্বাস কর, বাংলা ক্লাস নিতে আমার 3 ঘন্টা লাগাবে। যাই হোক, ওদিকে যাবো না, দেখি শেষ করার চেষ্টা করবো আর কি। ইংলিশ তো আসলে মুখস্থ, বাংলাটাই নিয়ে দিব আর কি। কি বলছি বলো? সমীভবন মানে বলছি একই রকম থাকবে, মানে ভিন্ন রকম থাকবে একরকম হবে। বিষমীভবন বলছি সমান থাকবে ভিন্ন হবে। যেমন লালকে যদি নাল বলি, লাঙলকে যদি নাঙল বলি, শরীরকে যদি শরীর বলি, র ছিল হয়ে গেছে র আর ল, তাহলে এটা বিষমীভবন শেষ। এ বলো বলছি কি? সমীভবন মানে বলছি ভিন্নটা সমান হবে, নাম হলো সমীভবন, নামই তো মিল আছে শেষ। ঠিক আছে, আর বিষমীভবনে কি বলছি? সমানটা ভিন্ন হবে শেষ। এখন হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতির মধ্যে মানে মনে রাখবো অপিনিহিতি, দেখো কয়টা রশ্মি আছে, রশ্মি যুগ রশ্মি যুগ রশ্মি যুগ রশ্মি, 4টা রশ্মি জেনে আছে। তার মানে যেই শব্দে রশ্মি বেশি থাকবে ওই শব্দে রশ্মি আসবে। তাহলে যে কোনো অপিনিহিতি বুঝবা কেমনে? অপিনিহিতি বোঝার কিছু নাই ভাই, যে শব্দটা থাকবে না একটা রশ্মি আসবে। তোমাকে যদি বলি আজি, এনে আসবে আইজ, এই যে রশ্মি আছে। সাধু সাউদ, ঠিক আছে, রশ্মি বা দীর্ঘ আসছে। মারি মাইল, ঠিক আছে, আশি আউশ, সত্যি সহিত্য, রাখিয়া রাইক্ষা, কন্যা কন্যা, রশ্মি বা রস্যি যদি আসে তাকে বলা হয় অপিনিহিতি শেষ। অপিনিহিতি মানে রশ্মি অথবা রস্যু আসবে, বিশেষ করে রশ্মি আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রশ্মি আসবে, তাকে বলবো অপিনিহিতি, তাকে বলবো অপিনিহিতি। আমি যেমন পড়াইতেছি এর চেয়ে সহজ করে পড়ানো যায় না, ধ্বনি পরিবর্তন তুমি এর চেয়ে সহজ করে পড়তে পারবে না। আচ্ছা, তারপর অসমীকরণ। অসমীকরণ মানে কি মায়া? সমান না আর কি, সমীকরণ না। মানে কি দুইটা যোগ করি, ধরো টপ যোগ টপ হওয়ার কথা, টপ টপ, টপ যোগ টপ, টপ টপ হওয়ার কথা না, তাহলে টপ টপ হলে ঠিক ছিল, সমান হইতো, কিন্তু সমান কি হইলো? হয়েছে হলো টপাটপ। তার মানে এটাই অসমান, যেটা দুই পাশে সমান না। ধরো তোমাকে বললাম 2 = 2, তাহলে ঠিক ছিল, সমান ছিল। তোমাকে বললাম 2 টাকা = 5 টাকা, তাহলে কি সমান হলো? তখন আমরা বলবো না সমান। তাহলে এটাই ব্যাপারটা ভাইয়া, টপ যোগ টপ যোগ করে হওয়ার কথা কি? টপ টপ। আর টপ টপ তো হয়েছে না, টপ টপ হয়েছে? হয় নাই, হয়েছে টপাটপ, তার মানে সমান হয় নাই। তাহলে সমান না হলে তখন আমরা বলি অসমীকরণ। সমান না হলে তাকে আমরা বলি অসমীকরণ। যেমন ধপধপ হওয়ার কথা ধপধপ, হয়েছে ধপাধপ। গপ গপ হওয়ার কথা গপ গপ, হয়েছে গপাগপ। তাহলে সমান না হলেই তাকে বলি আমরা অসমীকরণ। তারপরে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি আছে বাট যে জায়গায় আছে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। বিপর্যয় মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন রিক্সা বললাম রিস্কা, বললাম লাভ বললাম ফাল, মানে ছিল রিক্সা হয়ে গেছে রিস্কা, মানে ছিল রিক্সা হয়ে গেছে রিস্কা। তার মানে দেখো ধ্বনির পরিবর্তন হয়েছে, কট আগে ছিল দন্তস্বরটা পরে ছিল, তো বিপর্যয় হয়ে কি করছে? দন্তস্বর আগে চলে আসছে, কটা পরে চলে গেছে। তাহলে রিক্সা হয়ে গেছে রিস্কা, পিচাস হয়ে গেছে পিচাস, তুলতোলা হয়ে গেছে লুতুতা, টুপলা হয়ে গেছে টুলগা, পাগলা হয়ে গেছিল পালগা। ঠিক আছে, হ্যাঁ কই না এই। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি মানে কি? বিকৃতি মানে কি ছিল? তোমার জিএফ ছিল একটা, কিন্তু বারবার কি করো? চেঞ্জ করে ফেলো। জিএফ মানে গার্লফ্রেন্ড একটাই থাকে কিন্তু বারবার চেঞ্জ করে ফেলে, বারবার কি করে? চেঞ্জ করে ফেলে। এটা হলো বিকৃতি, মানে বিকৃত মস্তিষ্ক মনে করলা। ক বাট ছিল আর মানে ফেলছে ক পাট, দু বা ছিল বানাইছে দু পা, এই যে চেঞ্জ করে ফেলছে, ধ্বনি বিকৃতি করে ফেলছে। ছিল একটা হয়ে গেছে আরেকটা, ছিল একটা কি হয়ে গেছে আরেকটা। আর ব্যঞ্জন চ্যুতি মানে কি? বলে না তুই তাহলে অনেক খারাপ, মানে জিএফ দুইটা একটা চলে ধরে। ঠিক আছে, ব্যঞ্জন চ্যুতি মানে বাদ দিব আর কি। দেখো এই যে বউ দিদি, বউ দিদির মধ্যে একটা বৌদি বানাই দিছি, বড় দাদা বড়দা বানাই দিছি, এটাই বলে ব্যঞ্জন চ্যুতি। আর লাস্ট যেটা আছে অন্তর্হুতি। অন্তর্হুতি মানে আমি বলি হ আছে না, এটা মানে হুদাই লুপ পায়, মানে কোনো কারণ ছাড়াই লুপ পায়। ফাল্গুন আছে ফাগুন হয়ে গেছে, লয়টা বাদ গেছে। ফলাহার আছে ফলার হয়ে গেছে, আলাহিদা আছে আলাদা হয়ে গেছে, মানে একটা অক্ষর হুদাই বাদ যা, কোনো নিয়ম ছাড়াই বাদ যা। হুদাই বাদ গেলে তার নাম অন্তর্হুতি, হুদাই বাদ গেলে তার নাম অন্তর্হুতি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা যেটা অবিশ্রুতি। অবিশ্রুতির মধ্যে কি বলি? অবিশ্রুতি মানে নামেই সুন্দর আছে, যেটা শুনতে সবচেয়ে সুন্দর শোনা যায়। যেমন মানিয়াকে সুন্দর করে বললে বলি আমরা মেনে, তার মানে যেটা সুন্দর। অবিশ্রুতি মানেই সুন্দর, অবিশ্রুতি মানেই সুন্দর এই। আর দ্বিত্বমঞ্জন তো বোঝাই যায়, নামেই আছে দ্বিত্বমঞ্জন মানে ডাবল করে আসবে, পাকা পাক্কা। এখন বলতে পারো ভাইয়া ওই যে আপনি যেটা বললেন সমীভবন, সমীভবনের মধ্যে কি ছিল দেখো, পক্ক ছিল পরে হয়েছে পক্ক, এখানে কিন্তু একটা অক্ষর চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে কিন্তু এরকম না, ছিল একটা হয়ে গেছে দুইটা, ছিল একটা হয়েছে দুইটা, এই জন্য বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। ওইটা দ্বিত্ব না কেন? কারণ বটা জায়গায় ক হয়েছে, বটা জায়গায় কি হয়েছে? ক হয়েছে। ঠিক আছে, এগুলো এত বেশি লাগবে না, পড়াইছি। আচ্ছা, তারপর আসলে এই ভাষা আন্দোলন ভিত্তিক আর হলো কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখন আসলে আমরা উপন্যাস কবিতা পড়াবো লাগবে।
আমাকে একটা দিয়ে দিতে পারেন? ফিজিক্স বাংলা না? আচ্ছা দেখো, ভাষা আন্দোলন ভিত্তিক আর হলো কি বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক, এগুলো সব পড়তে হবে। উপন্যাস মানে যা আছে কোনটা, ভাষা আন্দোলন ভিত্তিক আর কি বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই দুইটা আমরা পড়বো আজকে। হ্যাঁ আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো উপন্যাস। উপন্যাস কি আছে, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, যদি একটা উপন্যাস মনে রাখি তাহলে আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক যদি একটা উপন্যাস মনে রাখি তাহলে হলো ভাই আরেক ফাল্গুন। কার লেখা? জহির রেহানের লেখা আরেক ফাল্গুন, খুব ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস মনে রাখলে আরেক ফাল্গুন। আর সেলিনা হোসেনের যদি মনে রাখি তাহলে মনে রাখবো জানি। জানি মানে যাপিত জীবন, নিরন্তর কণ্ঠধ্বনি, এই দুইটা হলো সেলিনা হোসেনের। ঠিক আছে, এই দুইটা কি বলছি, সেলিনা হোসেনের। তারপর সে কি আছে, গরমন জানালা, এই যে মন আছে, মন থাকলে দিল থাকবে, মানে মন জানালা দিলারা, মন থাকলে দিল থাকবে, মন থাকলে কি থাকবে, দিল থাকবে। আর যে জায়গায় পিপাসা আছে ওই জায়গায় আহার লাগবে, তাহলে এই আতাহার থাকবে, পিপাসা আতাহার থাকবে। আর লাস্টে আছে আর্তনাদ, এটা শওকত ওসমান। এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। হ্যাঁ, তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি পরীক্ষা আসে সেটা হলো আরেক ফাল্গুন। কার লেখা? জহির রেহানের লেখা। কি উপন্যাস? প্রথম উপন্যাস, আরেক ফাল্গুন প্রথম উপন্যাস। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, কি অবস্থা সবার? শেষ নাকি? আরে বাংলা পড়াইতে ভালো মতো বাংলা পড়াইলে মানে তো যাবি বাংলা পড়াইতে কম। এটা বাংলা তো অনেক বেশি। আচ্ছা, এখন তারপরে একটু দেখে নি, যেহেতু হচ্ছে তিনটা কারেক্ট করতে হয়। হ্যাঁ, তিনটা কারেক্ট করতে হয়। বাংলায় ভুল হোক কয়টা? সব বাংলায় ফেলবে, না বাবা ইংলিশ ফেলবে। ইংলিশ তো মেডিকেলে পড়ছে, মুখ পড়ছে, মুখ পড়ছে, ইংলিশ প্রচুর পড়ে, বাংলা তো অনেক কঠিন। এগুলো উপন্যাস জীবনে পড়ে। আচ্ছা, প্যারা নেই, পাস করবি তোরা ইনশাল্লাহ, টেনশন নিস না, আল্লাহ ভরসা। ঠিক আছে, আর ভয় পাইলেই ভয়। আর এমন তো না যে হচ্ছে পাস করো, তিনটা কারেক্ট হয়ে গেছে, মানে ভুল হোক পড়ে নাই, নেগেটিভ থাকা তুই প্যারা নেই, তিনটা খালে সঠিক হয়ে গেছে। ঠিক আছে, আর ইংলিশে 4টা সঠিক হয়ে গেছে। তো একটু খালে গ্যামলিং মারলে তো হয়ে যাবে 4টা, 4টা আমার রিস্ক হয়ে যাবে। যাই হোক, কিন্তু এখন 15টার ভিতরে একটা হবে মানে ইংলিশ, এটা কোনো কথা হইতে পারে? পারবা ইনশাল্লাহ। ইংলিশ প্যারা। আচ্ছা, ফিজিক্স, বাংলা গ্রেটার দেন ফিজিক্স, ফিজিক্সে বেশি প্রবলেম, লুতা। আর যাই হোক, তোমার প্যারা নিস না, প্যারা নিলেই প্যারা। তুমি যেটাতে প্যারা নিবা ওইটা তুমি দেখবে এক্সাম হলে যখন তুমি দাগাইতে যাবা, দাগাইতে গেলেও তখন তোমার কাছে মনে হবে যে কনফিডেন্স পাবা না তুমি। ঠিক আছে, একটা পারা জিনিসে তোমার কাছে মনে হবে এটা হয়তো তুমি পারবা না, তাহলে এটা কনফিডেন্সটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, আর এক্সাম হলে কনফিডেন্স খুব দরকার, এর জন্য এই চিন্তাই করার দরকার নেই। ঠিক আছে, বাট তোমার টার্গেট থাকবে স্ট্রং পয়েন্টটাতে অনেক ভালো করা, বাট যেটাতে তোমার একটু উইক পয়েন্ট আছে ওইটাতে কি করা, যে যথাযথভাবে যেন কি করা যায়, ওভারকাম করা যায়, ওইটা জাস্ট চিন্তা করবা। আর ইনশাল্লাহ ভালো করবা, সবাই ভালো করবা। আচ্ছা ঠিক আছে, এত কম কেন? রাতের বেলা কি সাজেশন চাস বলবান? এই রাতে কি কেমিস্ট্রি বায়োলজি নিব সাজেশন? হ্যাঁ, তোরা কি চাস রাতে সাজেশন চাস? হ্যাঁ, কি বায়ো প্লাস হচ্ছে ক্যাম, এই দুইটা সাজেশন চাস কিনা বলবান? চাইলে নিব, না চাইলে না, কিন্তু পরীক্ষার আগের রাত কিছুটা টপিক গুলো বলে দিয়ে দিত। আচ্ছা তাহলে কয়টায় জানি, কয়টায় আসবো? 6:30 তো মাগরিবের আজানি হয়। আচ্ছা 6:30 বলতে 6:45 আমরা শুরু করি, কারণ নামাজের পর একটু তো নামাজ থাকে, তাই না? নামাজের পর যেন একটু টাইম পাই আমরা, 45 শুরু করি। আমি বইলা যাবো মুখে মুখে টপিক, বা হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে ওগুলো দেখে যাব। আর হচ্ছে ইভেন আমি এমনও হইতে পারে যে টপিক ওয়াইজ যদি বইলা যাই, যে ওটা বললে অনেক টাইম লাগবে। এক চ্যাপ্টার বলতে কত কত ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট কথা আছে, এমসিকিউ আছে। আচ্ছা ঠিক আছে, আমি 100 করে বাড়ানি বললাম কত দেখতো কেন বইছে বাড়ছে তো গেছে। এমসিকিউ নেন, ফিজিক্স দেন ভাইয়া, ফিজিক্স
ভাইয়া ফিজিক্স, আমি ফিজিক্স নিলে তো ফিজিক্সে পাস করবি তোরা। তখন কিরকম হবো? ফিজিক্স তো উপকার হবে। এই দেখ ভাষান্দোলন ভিত্তিক কবিতায় তোমার থাকো ওদিকে। দেখো কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি, যদি একটা কবিতা মনে রাখতে হয় তাহলে এটা মনে রাখবা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি। এটা হলো ভাষান্দোলন ভিত্তিক প্রথম কবিতা, কার? মাহবুবুল আলম চৌধুরী। খুবই 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 ইম্পর্টেন্ট। যদি একটা কবিতা মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখবে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি। আমি আবার বলতেছি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি। কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী। এখন মুখস্থ করে যাও, শুই না যাও, এটলিস্ট খালি দেখলে যেন মনে হয়। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে আসছি, কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী। শেষ। এই যে আমার নামে সে দিবি। হ্যাঁ, ভাষান্দোলন ভিত্তিক নাটক সব যদি ভুলে যাও, একটা নাটক মনে রাখবে, কবর। কবর হলো ভাষান্দোলন ভিত্তিক প্রথম নাটক, কার লেখা? মনির চৌধুরী। কার লেখা? মনির চৌধুরী। কার কি বলছি? কবর। কবর নাটক কার লেখা? মনির চৌধুরী। সবাই জানার কথাটা। ভাষান্দোলন ভিত্তিক একটা নাটক, নাম কি? কবর। কার লেখা? মনির চৌধুরী। কার লেখা? মনির চৌধুরী। কবরে মুমিনরা যাবে, মুমিন মুনির যেমন মনে রাখোস। এটা এমনি পারে বলো ভালো, এটা তুমি নতুন লিখিও বললাম সব পারে। আচ্ছা তারপরে তো ফেল করব। 52 জবানবন্দি খুবই ইম্পর্টেন্ট। 52 জবানবন্দি ছবিতে 2-3 বার আসছে এটা। 52 জবানবন্দি কার লেখা? এম আর আক্তার মুকুলের লেখা। 52 জবানবন্দি কার লেখা? এম আর আক্তার মুকুলের লেখা। আরেকটা আমি বিজয় দেখেছি, কার লেখা? এম আর আক্তার মুকুলের লেখা। এই দুইটা অবশ্যই পড়বা, বিশেষ করে 52 জবানবন্দি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2-3 বার আসছে। 52 জবানবন্দি দেখবা, একদম অনেকগুলো প্রশ্ন আসছে 52 জবানবন্দি নিয়ে। কার লেখা? এম আর আক্তার মুকুলের লেখা। কি বলছি? আপকামিং কোর্স ফিজিক্স আর ম্যাথ কে পড়াবে? ফিজিক্স ম্যাথ করার জন্য বাও প্লাস বুয়েট কই দিছি। বাও প্লাস বুয়েট দুই জায়গা থেকে, বুয়েটের কাইসার ভাই আর বায়ের টিচার পেনো, তোমরা দুই গেলে গেলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, 52 জবানবন্দি ক্লিয়ার। বলছি কি? এম আর আক্তার মুকুল। তারপর ভাষান্দোলন ভিত্তিক সম্পাদিত গ্রন্থ বা পত্রিকা একটা মাত্র পত্রিকা আছে যার নাম 21শে ফেব্রুয়ারি। খুবই খুবই ইম্পর্টেন্ট। কার লেখা? হাসান হাফিজুর রহমানের। একদম মাস্ট, এটা মনে রাখবা। একমাত্র পত্রিকা, নাম কি? হাসান হাফিজুর রহমান। 1953 সাল প্রকাশিত হয়েছিল। হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি সম্পাদিত গ্রন্থ বা পত্রিকা। তারপর ভাষান্দোলন ভিত্তিক গল্পের মধ্যে একটাই মনে রাখবা গল্প, কি নাম? 21-এর গল্প। এটা হলো প্রথম গল্প, প্রথম গলায় মনে রাখবা। কার লেখা? জহির রেহানের লেখা। একটা মাত্র গল্প মনে রাখবা, নাম কি? জহির রেহানের লেখা। ভাষান্দোলন ভিত্তিক চলচ্চিত্র, একটা চলচ্চিত্র যদি মনে রাখো তাহলে জীবন থেকে নেয়া। এটা হলো প্রথম চলচ্চিত্র, কার লেখা? কার গল্পকার? জহির রেহানের। আরেকটা আছে লেট দেয়ার বি লাইট, এটা কিন্তু সকল ফান না। এটাও কার লেখা? এটাও জহির রেহানের লেখা। এটাও জহির রেহানের লেখা। তাহলে এই দুইটাই মনে রাখবা, একটা হলো জীবন থেকে নেয়া, আর একটা কি বলছি? লেট দেয়ার বি লাইট। ঠিক আছে, লেট দেয়ার বি লাইট, এই যে কার লেখা? জহির রেহানের লেখা। তারপর উপন্যাসে আমরা একটা গল্প বলবো, গল্পটা শোনো তাইলেই হবে। একটা বা দুইটা গল্প বলবো, এই গল্পের আকারে যতটুকু মনে থাকে গল্পটা 2-3 বার পড়বা, তাহলে দেখবা পারতেছো। দেখো শওকত আলী নামে এক ব্যক্তি ছিল যে সে যাত্রা শুরু করলো এবং আল মাহমুদকে উপমহাদেশে ভ্রমণ করার জন্য সে বের হয়েছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? শওকত আলী যাত্রা শুরু করেন কারণ আল মাহমুদ উপমহাদেশে কি হয়েছে? ভ্রমণ শুরু করছে বা ভ্রমণের জন্য বের হয়েছে। এরপরে আরেক বন্ধু ছিল রশিদ হায়দারও তাদের সাথে যেতে যায়। ধরো আমার বন্ধুর নাম ছিল আমার নাম হলো শওকত আলী, আমার বন্ধুর নাম হলো আল মাহমুদ। এখন আল মাহমুদ উপমহাদেশে ভ্রমণে বেরোয়েছে, এই জন্য আমিও যাত্রা শুরু করছি। আর আমার সাথে আমার আরেক বন্ধু রশিদ হায়দারও যেতে চায়, কিন্তু রশিদ হায়দার কি আছে? খাঁচায় বন্দি, তার বাপে তারা যাইতে দেয় না বাইরে। ঠিক আছে, বুঝছো? আমার আরেক বন্ধু আছে, সে আবু জাফর শামসুদ্দিন, সে আবার 4 দেয়ালে বন্দি। সে কই বন্দি? সে বন্দি আছে 4 দেয়ালে, অর্থাৎ সে আছে সে আছে ধরো আরো দূরবর্তী কোনো জায়গায়, তার বাবা তারা বেরোতে দেয় না। ঠিক আছে, এখন ইমদাদুল হক মিলন কালো ঘোড়া নিয়ে বেরোইছে এবং বালকের অভিমান ভাঙাইছে। তাহলে কি করছে? মাঝখানে পরবর্তীতে ইমদাদুল হক মিলন কালো ঘোড়া নিয়ে বেরোইছে এবং বালকের অভিমান ভেঙছে। এই যে আমি বলতেছি, এগুলো কথা অনুসারে গল্প আকারে মনে রাখো, পরীক্ষায় গেলে হুবহু কমন পাবা। ঠিক আছে, কি বলছি বলো? তাহলে শওকত আলী যাত্রা শুরু করছে কারণ আল মাহমুদ উপমহাদেশে বেরিয়েছে। এরপর তার আরেক বন্ধু রশিদ হায়দারও যেতে চায়, কিন্তু কই বন্দি? খাঁচাই বন্দি। আবার আবু জাফর শামসুদ্দিন, ও কই বন্দি? ও 4 দেয়ালে বন্দি। আর ইমদাদুল হক মিলন কোন ঘোড়া নিয়ে বেরিয়েছে? কালো ঘোড়া নিয়ে বেরিয়েছে। কোথায় গেছে? বালকের অভিমান ভাঙাইছে। কালো ঘোড়া নিয়ে বাইরে বালকের অভিমান ভাঙাইছে। ক্লিয়ার? তার পরবর্তীতে এটা হলো এক গল্প গেল, শেষ। তাহলে শওকত আলী গেছে, শওকত আলীর লেখা হলো যাত্রা। তারপর আল মাহমুদের লেখা হলো কি? উপমহাদেশ। রশিদ হায়দারের লেখা কি? খাঁচায় বন্দি। আবু জাফর শামসুদ্দিনের লেখা কি? দেয়াল। ইমদাদুল হক মিলনের লেখা কি? কালো ঘোড়া আর বালকের অভিমান, শেষ। পরবর্তীতে সেলিনা হোসেনও কি করছে? হাঙ্গর নদী গ্রেনেড পেরিয়ে যুদ্ধে যেতে প্রস্তুত। সেলিনা হোসেন কি ছিল?
সেলিনা হোসেন কি ছিল? যুদ্ধের জন্য যাওয়ার জন্য কি ছিল? প্রস্তুত, বীরাঙ্গনা একটা নারী ছিল। সে হাঙ্গর নদী গ্যারট পেরিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক আছে, বুঝতে পারছি। পরবর্তীতে তাহমিনা আনামের জন্য গোল্ডেন এজ এবং রাবেয়া খাতুনের ফেরারি সূর্য প্রস্তুত রেখেছে। অর্থাৎ তার জন্য সে যে যাইতে চাইছে, এর পরবর্তীতে তার বান্ধবী, ওইখানে 3 বান্ধব ছিল, তাহলে এর বান্ধবী আসবে না? একজনের নাম হলো তাহমিনা আনাম। তাহমিনা আনামের একটা সর্বোচ্চ সুন্দর সময় ছিল, তাদেরকে বলছি আমরা গোল্ডেন এজ। রাবেয়া খাতুন কি করছে? ফেরারি সূর্য প্রস্তুত রেখেছে, যে কোনো সময় কি করব আমরা? যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এইখানে 3 জন ছিল, এইখানে 3 জন আছে। এখন এরা যে যাবে, এদের ভয়ে আছে ওর স্বামী। স্বামীর নাম কি? স্বামীর নাম ছিল সর্দার জয়নুদ্দিন। স্বামীর নাম কি? স্বামীর নাম সর্দার জয়নুদ্দিন। ঠিক আছে, এই স্বামীর নাম কি ছিল? সর্দার জয়নুদ্দিন। বিধ্বস্ত রোদের ঢেউ, ঠিক আছে, চলেছে তার হৃদয়ে। এখন স্বামী জয়নুদ্দিন ভয়ে আছে, বউরা হলো কি যুদ্ধে যাবে, স্বামী ভয় পাবে না? ভয় পাইছে। ভয় পাওয়ার স্বামীর তাহলে হৃদয় কি করছে? বিধ্বস্ত রোদের ঢেউ কই চলছে? বিধ্বস্ত রোদের ঢেউ চলছে হৃদয়। ঠিক আছে, এই তাহলে কি বলছি দেখো, সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড পেরিয়ে যুদ্ধে যেতে প্রস্তুত। তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত ছিল আরো তাহমিনা আনাম, তার ছিল সবচেয়ে সুন্দর সময় গোল্ডেন এজ। এবং রাবেয়া খাতুন তার ফেরারি সূর্য, ঠিক আছে, তার যে ফিরে আসার সূর্য, এটা প্রস্তুত রেখেছে। এখন ভয়ে ছিল স্বামী। স্বামীর নাম কি? সর্দার জয়নুদ্দিন। কারণ তার বুকের মধ্যে বা হৃদয়ে চলছে বিধ্বস্ত রোদের ঢেউ। তার বুকের মধ্যে কি চলছে? বিধ্বস্ত রোদের ঢেউ। সব জায়গায় জহির ভাই, হ্যাঁ সব জায়গায় জহির ভাই, বুঝছো কিনা? আচ্ছা, আর তার পাশে হলো রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত, ঠিক আছে, রাইফেল রুটি আওরাত। দেখবা তোমরা হলো ব্যাচেলর পয়েন্ট নাটক দেখছো তো? ব্যাচেলর পয়েন্টে পাশা ছিল, মনে আছে? এই করে না, এই পাশা ছিল। পাশা কই থাকতো? খালি জেলে থাকতো। যে জেলে থাকলেই কি করতো? যে রাইফেল রুটি আওরাত, রুটি খাবার দিত জেলে। তার মানে যে পাশা থাকলেই মনে রাখবা কি, এটাই হলো ভাষা আন্দোলন ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত। কে লিখছে? আনোয়ার পাশা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। রাইফেল রুটি আওরাত কে লিখছে? আনোয়ার পাশা। কে লিখছে? আনোয়ার পাশা। উপমহাদেশ কে লিখছে? একটু আগে বলছি, আল মাহমুদ লিখছে। ফেরারি সূর্য কে লিখছে? রাবেয়া খাতুন লিখছে। দেয়াল কে লিখছিল? আবু জাফর শামসুদ্দিন লিখছে। কালো মেঘ হয়ে গেল। কালো ঘোড়া কে লিখছে? ইমদাদুল হক মিলন। ভালো করে বিমান কে লিখছে? ইমদাদুল হক মিলন। যুদ্ধ আর হাঙ্গর নদী গ্রেনেড কে লিখছে? সেলিনা হোসেন। গোল্ডেন এজ কে লিখছে? তাহমিনা আনাম। এগুলো সব বলে ফেলছি আমরা। আরো একটু গল্প আছে, হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তীতে আসলে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তো সবাই জানি আমরা। উনি শ্যামল ছায়ায় সৌরভে বসে আছে, পাশে জ্বালিয়েছিল আগুনের পরশমণি। রাতে আগুনের পরশমণি জ্বালাইছে। হাতে তার জ্যোৎস্না ও জননীর গল্প, অনিল বাগিচির একদিন ওর সূর্যের দিন। এটা হুমায়ুন আহমেদ বৈশা বৈশা তার যে কি বলে নুহাসপল্লী ছিল, নুহাসপল্লীতে সে শ্যামল ছায়ার সৌরভে বসেছিল, পাশে আগুনের একটা পরশমণি জ্বালাইছিল, হাতে তার 3টা বই ছিল, জ্যোৎস্না ও জননীর গল্প, অনিল বাগিচির একদিন ও সূর্যের দিন। এগুলো আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এগুলো আমার কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপর শৌকত ওসমান, খুব ইম্পর্টেন্ট। শৌকত ওসমানের মাত্র 2টা ছেলে ছিল। 2টা ছেলে, তারা ছিল 2 সৈনিক, 2জন সৈনিক ছিল তারা। এখন তারা কি করছে? নেকড়ে অরণ্যে গেছিল, মানে একটা একদম জঙ্গলের মধ্যে গেছিল। তারা ওই নেকড়ে অরণ্যে যায় কি করছিল? হারায় গেছিল। দেখা হয়েছিল তার জলাঙ্গির সাথে, ওইখানে জঙ্গলে যে থাকে জলাঙ্গি, এদের সাথে দেখা হয়েছিল। তারপরে তারা অবশেষে অনেক কষ্ট করে জলাঙ্গির সাথে হলো কি কোন রকম যুদ্ধ করে তারা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে বাড়ি ফিরে আসছে। এই জন্য আয়সা বলতেছিল, এই যেন জাহান্নাম হতে বিদায়। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শওকত ওসমানের গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা প্রচুর আসে। শওকত ওসমানের একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি বলছি? শওকত ওসমানের 2টা সৈনিক ছিল, 2টা ছেলে ছিল, 2জনই 2 সৈনিক ছিল। কই গেছিল? নেকড়ে অরণ্যে গেছিল। কার সাথে দেখা হয়েছিল? জলাঙ্গির সাথে দেখা হয়েছিল। এরপরে তারা যে ফিরে আসছে, আয়সা বলছে এই যেন জাহান্নাম হতে বিদায়, এই যেন জাহান্নাম হতে বিদায়। হ্যাঁ, এই যেন জাহান্নাম হতে বিদায়। তারপরে সৈয়দ শামসুল হক, এটাও খুব ইম্পর্টেন্ট। সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক কি বলছিল? যে স্থির রাখতে পারছিল না, সৈয়দ শামসুল হক নিজেকে আর স্থির রাখতে ছিল না। এই যেন নীল দংশন, তার মনে চলছিল নিষিদ্ধ লোবানের ত্রাহির কথা। আমি বলি সৈয়দ শামসুল হক উনি নি করছে, যে নি মনে রাখবো। সৈয়দ, সৈয়দ দিয়ে মনে রাখবো নয়দ। এই সৈয়দ, সৈয়দের মধ্যে হলো নয়দ, ঠিক আছে। নয়দ মানে নিনি আর কি, বুঝছো? নীল দংশন নিষিদ্ধ লোবান, নিনি। সৈয়দ মানে নয়দ, নয়দ মানে নিনি।
নীল দংশন আর নিষিদ্ধ লোবান। আর কি বলছি, পাশা, পাশা থাকলেই রাইফেল রুটি আওরাত, পাশা থাকলে কি রাইফেল রুটি আওরাত, ঠিক আছে। আর জীবন আর রাজনৈতিক বাস্তবতা, এগুলো শহীদুল্লাহ জহির। এই মোটামুটি যেগুলো বলছি এগুলো হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তুমি যদি 2-3 বার রিডিং দিয়ে যাও, একটা প্রশ্ন তুমি পাবাই, ছবিতে একটা প্রশ্ন তুমি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দিয়ে পাবা। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থেকে একটা আসবে, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থেকে মোটামুটি প্রতি বছর একটা আসে, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থেকে একটা আসবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে আমরা যেটা বললাম, শওকত ওসমানে কি বলছি, ছিল তার 2টা ছেলে 2 সৈনিক, তারা গেছিল রেখে অরণ্যে, তারা জলাঙ্গির সাথে দেখা হয়েছে, জাহান্নাম হতে বিদায় হয়েছে। ঠিক আছে, জাহান্নাম হতে গিয়েছে, বিদায় হয়েছে। আর এনে কি বলছিলাম, হুমায়ুন আহমেদ কি বলছিলাম, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, অনিল বাগিচের একদিন, জ্যোৎস্না জননী গল্প, সূর্যের দিন। এই জীবন আমার বোন, এটা মনে রাখতে পারো, মাহমুদুল হক, তোমার মাহমুদ ভাইয়ের আর কি, জীবন আমার বোন। আর বলছিলাম সৈয়দের মধ্যে বলছিলাম নিনি, এই যে নয়ক দিয়ে মনে রাখবো, নিনি, নিনি ত্রাহি, এই নিষিদ্ধ লোবান, নীল দংশন ত্রাহি। শওকত আলী কি করছে, যাত্রাতে গেছে। এই আর বাকিগুলো লাগবে না। আর ওই যেটা তো বলছিলাম, বিধ্বস্তদের দেও কি, সর্দার জয়নুদ্দিন, সর্দার জয়নুদ্দিন। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকে চলে আসো, খুব ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, খালি নামগুলো মনে রাখবা। কি মনে রাখবা? নাম মনে রাখবা, নামগুলো মনে রাখবা। কি দিয়া? নাটকের ক্ষেত্রে মনে রাখবা, তোমাকে বললাম কি বর্ণ পাপ যে প্রতিদিন নরকে ফেরায়, কি বর্ণ পাপ যে প্রতিদিন নরকে ফেরায়, কি বর্ণ পাপ যে প্রতিদিন নরকে ফেরায়। দেখো কি দিয়ে মনে রাখবো, হলো কি, কি দিয়ে মনে রাখবো, কি চাহ শঙ্খনীল। বর্ণ দিয়ে মনে রাখবো বর্ণচোরা আর বকুলপুরের স্বাধীনতা। পাপ দিয়ে মনে রাখবো পায়ের আওয়াজ পাওয়া যায়। প দিয়ে মনে রাখবো কি, প দিয়ে পঙ্কজ বিভাজ। যে দিয়ে মনে রাখবো যে অরণ্যে আলো নেই। প্রতিদিন দিয়ে মনে রাখবো প্রতিদিন একদিন। আর নরক দিয়ে মনে রাখবো নরকের লাল গোলাপ। আর হলো জ্ঞান দিয়ে মনে রাখবো, হয়ে গেল নরকে, ফের, ফের দিয়ে মনে রাখবো ফেরিয়ায়। ঠিক আছে, আর আই দিয়ে হলো আয়না। এগুলো একবার রিডিং দিবা, একবার রিডিং দিবা, যতটুকু মনে থাকে, না মনে থাকলে বাদ। একবার রিডিং দিয়ে যাবা, অ্যাটলিস্ট তুমি এই 2টা অবশ্যই মনে রাখবা। এই পরীক্ষার মধ্যে আসলে এই 2টাই আসবে। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের, আর আলাউদ্দিন আল আজাদের নরকের লাল গোলাপ। স্যার আর আরেকটাই যে জয় অরণ্য আলো নেই। এই 3টা কয়টা বলছি? পায়ের আওয়াজ পাওয়া যায়, নরকের লাল গোলাপ, আর এটা কি বলছি, যে অরণ্য আলো নেই। এই 3টা পড়বা, আজানটা শেষ হোক। এইটা ক্লিয়ার কিনা? তাহলে এই 3টা একটু মনে রাখবো, শেষ। প্রবন্ধ এত বেশি লাগে না, ঠিক আছে, প্রবন্ধ লাগে না। আমি বীরঙ্গনা বলছি, অনেক সময় আসে, ডক্টর নীলিমা ইব্রাহিমের, যদি মনে রাখতে পারো ভালো। আর হলো এ সার্চ ফর আইডেন্টিটি, আব্দুল জলিলের। ঠিক আছে, এই 2টা বই আসে আর কি। আর লিবারেশন অফ বাংলাদেশ, এটা হলো সুকান্ত সিং এর। এই 2টা যদি মনে রাখতে পারো তাহলে ভালো, ঠিক আছে। আর না রাখলে দরকার নেই, এগুলো কিছু লাগবে না, ছোট গল্প দরকার নেই। এই আচ্ছা, এখানে আরো 2টা জিনিস আছে। একটা হলো 71-এর দিনগুলি, 71-এর হলো কি, 71-এর দিনগুলি, আর 71-এর আর কি আছে বলে গেলাম তো। আচ্ছা, দিনগুলিতে ন আছে, এটা হলো জাহানারা ইমাম লিখছে। এই যে জাহানারা, এই যে জাহানারা ন আছে, 71-এর দিনগুলি জাহানারা ইমাম লিখছে। এটা স্মৃতি কথা, হ্যাঁ, এটা আসে অনেক সময় স্মৃতি কথা। 71-এর দিনগুলি কার লেখা? জাহানারা ইমামের লেখা। 71-এর দিনগুলি কার লেখা? জাহানারা ইমামের লেখা। পোলাপান কমে যেতে শেষকে, তারপরে বাদ দেই, এগুলো তো বেশি লাগবে না। এটা একটু আসে যে বাংলা ভাষাটা কই থেকে আসছে। বাংলা ভাষাটা আসছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে।
কোন শাখা? শতম শাখা, ঠিক আছে। আর আমরা বলি কোন রূপ, তাহলে যদি একদম খুব ভালো মতো বলি কোন রূপ, তারপরে বললো গরীয় অপভ্রংশ থেকে আসছে। কোনটা? বঙ্গকামরূপী থেকে আসছে। তাহলে একবারে বললে যে কই থেকে আসছে, না এটা তো পড়াইলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, বাদ দাও। লিপি আছে দুইটা, একটা ব্রাহ্মী লিপি, একটা খরষ্ট লিপি। ব্রাহ্মী লিপি মানে বাম থেকে যায়, আর খরষ্ট লিপি মানে ডান থেকে যায়, শেষ। ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে, আর খরষ্ট লিপি ডান থেকে বাম দিকে। আচ্ছা, জ্যোতি চিহ্ন আসো, জ্যোতি চিহ্ন একটু বলে দেই। অনেকগুলো জ্যোতি চিহ্ন আছে, হ্যাঁ, কোনটাতে কতটুকু সময় লাগে দেখো। কেমনে মনে রাখবা? মনে রাখবা হলো, আমি বলছিলাম মনে রাখবা হাই ব্রেভ, বলি না আমরা যে হাই ব্রেভ, হাই হাই ব্রো, তাহলে তুমি বলবা হাই ব্রেভ। যে হাদিয়া হাইফেন, ঠিক আছে, হাদিয়া হাইফেন, ঠিক আছে। হাইফেন ব্রেভ দিয়ে হলো ব্রেকেট, হাইফেন আর ব্রেকেটে থামার প্রয়োজন নেই। তার হাই ব্রেভে কোনো সময় লাগে না, ক্লিয়ার? হাই ব্রেভে কোনো সময় লাগে না। তারপর তোমাকে বলছি এক উক, কি বলতে পারি? এক উক। দেখো ও যে কমা দেয়া, কমা, আরেকটা আছে উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন আর কমা, এই দুটাতে এক বলতে যে সময়, তাহলে এক উক, এ দিয়া এক, আর ও দিয়ে উদ্ধরণ চিহ্ন আর ক দিয়া কমা, ঠিক আছে। আর সেমিকোলন মানে কমার উপরে একটা ফুটা, তার মানে এক বলার দ্বিগুণ। এক বলার কত? দ্বিগুণ। এক বলার কি? দ্বিগুণ। আর বাকি যা আছে এগুলো সব হলো 1 সেকেন্ড, বাকি যা আছে সব 1 সেকেন্ড। কি বলছি বলো? এক উক, এটা যেমন রাখবো, এই যে এক উক মানে 1 সেকেন্ড সময়। সেমিকোলন বললে একটা ফোঁটা বেশি, তার মানে এক বলার দ্বিগুণ সময়। আর হাই ব্রেভে কোনো সময় নেই, মানে হাইফেন আর হলো ব্র্যাকেট, এগুলোতে কোনো সময় লাগে না, আর বাকিগুলোতে 1 সেকেন্ড লাগে। কি বলছি বলো? এক উক, এক 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 বলার দ্বিগুণ সেমিকোলন, হাই ব্রেভে কোনো সময় নাই, বাকি সবগুলো 1 সেকেন্ড, বাকি সবগুলা 1 সেকেন্ড, বাকি সবগুলা কি 1 সেকেন্ড, ক্লিয়ার? দুইটা জিনিস তুমি পড়ে যাবা, তোমার একটা প্রশ্ন কমন পড়বে, সেটা হলো কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ। কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আসবে, রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন আসবে, এটা আসবেই। দুইটা নাম্বার এখান থেকে আসবেই, দুইটা নাম্বার এখান থেকে আসবেই, এটা মাস্ট। কাজী নজরুল আর রবীন্দ্রনাথ পড়ে যাবা, তোমার প্রশ্ন দুইটা আসবেই আসবেই আসবেই, সব পড়বা কাজী নজরুল আর রবীন্দ্রনাথ। নাম কি কাজী নজরুল? জন্ম পরিচয় কি? 1899, 1976। কোথায়? বর্ধমান জেলায় হলো কি চরুলিয়া গ্রামে। পিতার নাম কাজী ফকির, মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলাতে পড়ছে গোলা। শিক্ষা জীবন লাগবে না, কর্মজীবন লাগবে না, সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম এর আগে আমি পড়াইছি, তা অল্প একটু বলে যাই। দেখো, সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল। কি নামে ছিল? সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল, যে মেয়ের ছিল না সাম্যবাদী ছিল। মেয়েটা কেমন ছিল? সাম্যবাদী ছিল। মেয়েটা সর্বহারা ছিল, সে সবকিছু দান করে দিয়া সর্বহারা হয়ে গেছে। এরপরে সে একদিন সন্ধ্যাবেলা বসা তার দুলন চাপা দেখতে দেখতে, পুবের হাওয়া খেতে খেতে নতুন চাঁদ দেখতেছিল। আমার গল্পাগারে মনে রাখো কি বলছি? কাজী নজরুল আর কিছু জিনিস নাও পড়ে আসো, এই পুরা ক্লাসের যত কিছু বলছি সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজী নজরুল আর হলো রবীন্দ্রনাথ। এরপরে হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অবশ্যই পড়তে হবে। এই তিনটা পড়বা, 3 নাম্বার কমন পাবা ইনশাল্লাহ। কি বলছি? সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল, যে ছিল সাম্যবাদী, যে ছিল সর্বহারা। সে একদিন সন্ধ্যাবেলা দুলন চাপা, তার বাড়িতে দুলন চাপা ছিল, দুলন চাপা দেখতে দেখতে, পুবের খাওয়া খেতে খেতে নতুন চাঁদ দেখতেছিল। পরবর্তীতে তার মন খারাপ ছিল, এই জন্য সে ছায়ানটে গেছে। ছায়ানট আমরা জানি সাংস্কৃতিক মঞ্চ। ছায়ানটে গিয়ে বিষের বাঁশি বাজাইতেছিল, কারণ তার মন খারাপ। এরপরে সে ফণিমঞ্ছা বাজায়া, ফণিমঞ্ছা করে এরপরে সে নিজের জীবনকে অগ্নিবিনা করার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে ছায়ানটে বৈশা বিষের বাঁশি বাজায়া ফণিমঞ্ছা হয়ে সে কি করছে? অগ্নিবিনা হইতে চাইছে। পরবর্তীতে সে তার চিত্তকে ঠিক করছে, মানে চিত্তনামা ঠিক করে মনের জিঞ্জির ভেঙে সিন্ধু হিল্লুল হয়ে সে কই গেছে? মরুবাস করে গেছে। সিন্ধু হিল্লুল হয়ে সে মরুবাস করে গেছে। তা সঞ্চিতা সাম্যবাদী সর্বহারা ছিল, সন্ধ্যাবেলায় দুলন চাপা দেখতে দেখতে, পুবের হাওয়া খেতে খেতে সে নতুন চাঁদ দেখলো। পরবর্তীতে ছায়ানটে বসে বিষের বাঁশি বেজে সে ফণিমঞ্ছা হয়ে অগ্নিবীণা করলো। পরবর্তীতে নিজের চিত্তকে ঠিক রেখে মনের জিঞ্জির ভেঙে সিন্ধু হিল্লুল হয়ে মরুবাস করে গেছে। এইগুলাই হলো তার কাব্যগ্রন্থ, ঠিক আছে। এর পাশে উপন্যাস। উপন্যাস বাকুম, বাকুম, বাদে বাদনহারা, কুদে কহিলিকা, মদিয়ালো, মদিয়ালো মৃত্যু ক্ষুধা। উপন্যাস 3টা মাত্র। উপন্যাস কটা? 3টা। কি বলছি? বাকুম উপন্যাস, বাকুম, বাদনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। বাদনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা।
বাদনহারার মৃত্যু কথা কহিলিকা। গল্প, গল্প কি আছে? বেরসিক, মানে কাজী নজরুল ইসলাম এত সুন্দর গল্প বলে নাই, মানে বেরসিক গল্প বলছে। বেদিয়া কি আছে? বেদি হলো ব্যথার দান। রিদিয়া কি আছে? রিক্তের বিদন। সিদিয়া কি আছে? শিউলিমালা। কদিয়া কি আছে? হয়ে গেল পদ্মগুক্ষা আর কি। ঠিক আছে। এই নাটকে আসো, নাটকের ক্ষেত্রে কি মনে রাখবো? নাটকের ক্ষেত্রে মনে রাখবো জিমাপু। জিমাপু, জি দিয়ে ঝিলিমিলি, ম দিয়া হলো কি হয়ে গেল, ম দিয়া হলো মধুবালা। ঠিক আছে। আর আ দিয়ে হলো আলিয়া, পু দিয়ে হলো পুতুলের বিয়ে। জিমাপু কি মনে রাখবো? জিমাপু। ঠিক আছে। জিমাপু কি মনে রাখবো বলো? জিমাপু। কাজী নজরুল কিছু বাদ দেওয়া যাবে না, আমি আবারও বলতেছি, কাজী নজরুল 1 নম্বর প্রশ্ন আসবে, আমার ক্লাস করে গেলে কাজী নজরুল 1 নম্বর আসবে। প্রবন্ধ গ্রন্থ 3টা, যুগবাণী, দুর্দিনী যাত্রী, রাজবন্দী জবানবন্দি, এটা তো মনে রাখবো। জীবনী গ্রন্থ একটাই, নাম মরুভাস্কর, আমরা বলে ফেলছি অলরেডি, মরুভাস্কর। ঠিক আছে। সম্পাদিত গ্রন্থ, খুব পত্রিকা, খুবই ইম্পর্টেন্ট। 3টা পত্রিকা আছে, কি দিয়ে মনে রাখবো? দুলন দিয়ে মনে রাখবো, দুলন। কি? দুলন। দু দিয়ে ধূমকেতু, লা দিয়ে লাঙল, ন দিয়ে নবযুগ। দুলন, এই দুলন দিয়ে মনে রাখবো, আমার এক বন্ধুর নাম ছিল দুলন, তাহলে দুলন দিয়ে মনে রাখবো, ধূমকেতু, লাঙল, নবযুগ। ধূমকেতু লালন, ধূমকেতু, লাঙল, নবযুগ। মৃত্যু 1976, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। আর এছাড়া বাকি যতগুলো কথা আছে, আরো কিছু তথ্য, এগুলো সব পড়বা। কাজী নজরুল নিয়ে যত তথ্য আছে এগুলো সব পড়বা। কাজী নজরুল নিয়ে আমি মেন বেসিক কথা পড়াই দিছি। কাজী নজরুল মোটামুটি প্রতি বছর আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে। এগুলো পড়বা, এখানে যা যা আছে। ঠিক আছে। রবীন্দ্রনাথে চলে আসো, সেম রবীন্দ্রনাথ থেকেও একটা প্রশ্ন আসবে, রবীন্দ্রনাথ থেকেও একটা প্রশ্ন আসবে। রবীন্দ্রনাথের প্রকৃত নাম রবীন্দ্রনাথ, ছদ্মনামটা ইম্পর্টেন্ট। মানসিংহ ঠাকুর। কত সাল? 1861 সাল। কত সালে মারা গেছে? 1941 সাল। কোথায় জন্মগ্রহণ করেছে? জোড়াসাঁকোর পরিবারে, ভারতের কি। বাবার নাম কি? দেবেন্দ্রনাথ। মায়ের নাম সারদা দেবী। পিতামহ মানে দাদার নাম দ্বারকানাথ ঠাকুর। এই এগুলো কিছু লাগবে না। সাহিত্যকর্ম আসো। সাহিত্যকর্মে কাব্যগ্রন্থ মনে কেমনে রাখবা? কিছু মনে রাখার দরকার নাই। তার যত কাব্যগ্রন্থ সব নারীর নাম, সব মেয়ের নাম। যে মানসী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, মহুয়া, কল্পনা, সেজুতি, সব মেয়ের নাম। মেয়ের নাম থাকলেই, মেয়ের নাম থাকলেই সব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শেষ। মেয়ের নাম থাকলেই, কি বলছি, মেয়ের নাম থাকলেই সব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। মেয়ের নাম থাকলেই সব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, মনে থাকবে। মেয়ের নাম থাকলেই সব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। ক্লিয়ার কিনা? উপন্যাসে চলে আসো। উপন্যাস, উপন্যাস খুব ইম্পর্টেন্ট। ওর উপন্যাস আছে 12টা। দেখো কেমনে মনে রাখবো। রবীন্দ্রনাথের 2 বোন ছিল। কয় বোন ছিল? 2 বোন। এক বোনের নাম ছিল রাজস্বী, আরেক বোনের নাম ছিল মালঞ্চ। ঠিক আছে। আচ্ছা, এই রাজস্বী কিছুটা গোড়া টাইপের ছিল, ও কারো কথা মানতো না। তাহলে 2 বোন ছিল, এক বোনের নাম রাজস্বী, আরেক বোনের নাম মালঞ্চ। এগুলো উপন্যাস। আর আরেক বোনের নাম ছিল চতুরঙ্গ। দুইজন একজন আরেকজনকে দেখতে পারতো না, এই জন্য দুইজন ছিল চোখের বালি। তাহলে 2 বোন ছিল, একজনের নাম রাজস্বী, একজনের নাম মালঞ্চ। রাজস্বী ছিল একটু গোড়া টাইপের, মানে একটু গাড়তারা টাইপের। মালঞ্চ ছিল একটু চালাক টাইপের। এখন একজন আরেকজনের দেখতে পারতো না, একজন আরেকজনের চোখের বালি ছিল। পরবর্তীতে তারা নিজেরা যোগাযোগ করছে, কইরা ঘরের বাইরে যাওয়ার জন্য বা বাইরে বের হওয়ার জন্য বা বাইরে বেড়ানোর জন্য তারা রাজি হয়েছে। কিন্তু এমনি এমনি রাজি হয়েছে, দুইজন একজনের দেখতে পারে না। তার মানে তারা কি করছে? 4 অধ্যায় বেরোইছে, 4টা অধ্যায় তারা বেরোইছে, মানে 4টা বৈঠক তারা করছে। কইরা শেষের কবিতা শেষ করছে। করার পর তারা নিজেদের মাঝখানে একটু করোনা করছে, যে না, 2 বোন যেহেতু করোনা করছে, যে আমরা একটু ঘুরে আসি। পরবর্তীতে তারা বউ ঠাকুরানীর হাটে যাইতে চাইছিল, কিন্তু নৌকাডুবিতে তারা মাঝখানে মারা গেছে। একটা মর্মান্তিক ঘটনা, নৌকাডুবিতে সবাই মারা গেছে। তাহলে 2 বোন ছিল, একজনের নাম ছিল রাজস্বী, একজনের নাম ছিল মালঞ্চ। একজন ছিল একটু গোড়া টাইপের, একজন ছিল একটু চতুরঙ্গ টাইপের। দুইজন ছিল একজন একজনের চোখের বালি। এরা যোগাযোগ করে ঘরের বাইরে যেতে চাইছিল, কিন্তু তারা 4 অধ্যায় পেরিয়ে শেষের কবিতা পড়ে তারা নিজেরা একটু করুণা করে বউ ঠাকুরানীর হাটে যেতে গেল। বউ ঠাকুরানীর হাটে যাইতে যা নৌকাডুবিতে মারা গেছে। নৌকাডুবিতে গিয়েছে, মারা গেছে। বুঝছো কিনা? ক্লিয়ার কিনা? যদি কমেন্ট করো, কমেন্ট করো। দীপ পোলামন ঘুমাই গেছে নাকি? স্যাড স্টোরি, খুবই স্যাড। নৌকাডুবিতে মরে গেছে। হ্যাঁ, তাহলে এগুলাই দেখো, বউ ঠাকুরানীর হাট, গোড়া, ঠিক আছে, ঘরের বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজস্বী, শেষের কবিতা, 4 অধ্যায়, সব পড়াই দিছি, সব পড়াই দিছি। ঠিক আছে।
স্যাড স্টোরি না? এই এটা পারবা কিনা বলো, পোলা পান এটা যদি না পারস তোরা, এত সুন্দর করে পড়াই দিছি, এগুলো আমার বিসিএস এ এত সুন্দর করে পড়াই জানে, বিসিএস এত সুন্দর করে পড়াই জানে, সূত্র মন্ত্র দেওয়ার চেয়ে গল্প আকারে যেমন বলছি, খালি জাস্ট একটু যদি মানে একটু যদি 2-3 বার রিডিং দাও, তুমি পরীক্ষা দেখলেই বুঝবা যে এটা রবীন্দ্রনাথের, দেখলেই বুঝবা এটা রবীন্দ্রনাথের। আসস ঘুমাই গেছিস কেন চিন্তা করতেছি, নাটকে চলে আসো, নাটক, নাটক খুব ইম্পর্টেন্ট, নাটক খুব ইম্পর্টেন্ট। কেমন মনে রাখবো? মনে রাখবা, হয়ে গেল, মনে রাখবা রাজা, একজনের রাজা নাম ছিল অচলায়তন, রাজা অচলায়তন, অচলায়তন ডাকঘরে চিরকুমার সবাই বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে, মুকুট মাথায় দিয়ে মুক্তির উপায় খুঁজলো। কি বলছি বলো? বলছি রাজা হয়ে গেল, এই যে রাজা অচলায়তন ডাকঘরে বসে, ডাকঘরে চিরকুমার সবাই বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে মুক্তির উপায় খুঁজলো। কি বলছি বলো? 1 নম্বরে রাজা, 2 নম্বর অচলায়তন, রাজা অচলায়তন, 3 নম্বর ডাকঘরে বসে, ডাকঘরে কোথায় বসে? চিরকুমার সবাই বসে, 5 নম্বর রক্তকরবিযুক্ত, 6 নম্বর মুকুট মাথায় দিয়ে মুক্তির উপায় খুঁজলো। রাজা অচলায়তন ডাকঘরে চিরকুমার সবাই বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে মুক্তির উপায় খুঁজলো। কারণ সে যুদ্ধ করার পর কি হয়েছে, তার মানে মাথার মধ্যে কি রক্তকরবী মানে রক্তের কি বলে একটা মুকুট ছিল, মানে রক্ত লাগছে মুকুটে, ওই মুকুট দিয়ে সে কি করছিল? চিরকুমার সবাই বসে ডাকঘরে সে কি করছিল? মুক্তির উপায় খুঁজতেছিল। নিউ কোর্স পারবে ইনশাল্লাহ। নিউ কোর্স ছিল 1499 মানে 1999, কিন্তু প্রি বুকিং দিলে 1499। ঠিক আছে, যে 01640780704 এই নাম্বারে বিকাশ নগদ যে কোনো একটা পাঠায় আমাদের পেজে নক করলে হবে। 01640780704 এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠায় 1499 টাকা। হ্যাঁ, আর যারা ওবিসিটিতে আছে তাদের জন্য 999, মানে যারা আমার প্রিভিয়াস বেসে ভর্তি আছে তাদের জন্য 999। ক্লিয়ার? তাহলে এটা বুঝছো কিনা? রাজা অচলায়তন ডাকঘরে চিরকুমার সবাই বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে মুক্তির উপায় খুঁজলো। 2 বার রিডিং দিবা, নাটক পড়া শেষ। ঠিক আছে, আর কাব্যনাট্যগুলো চিত্রাঙ্গদা, বসন্ত বিদায়, এগুলো একটু দেখো, রাজা রানী। প্রবন্ধ তো বেশি ইম্পর্টেন্ট না, ভ্রমণ কাহিনী মাঝে মাঝে আসে। জাপান যাত্রী, পথের জাপান যাত্রীটা মনে রেখো, রাশিয়ার চিঠিটা মনে রেখো, আর ইউরোপ প্রবাসীর যাত্রা ডায়েরি, এই 3টা। এই যে জাপান যাত্রীটা মনে রাখবা, রাশিয়ার চিঠিটা মনে রাখবা, এই যে এটা হলো ইউরোপ প্রবাসীর পত্রটা মনে রাখবা। এই 3টা ভ্রমণ কাহিনীটা মনে রাখবা, 3টা ভ্রমণ কাহিনীটা মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, নোবেল পুরস্কার কত সালে পাইছে? এটা অনেক সময় আসে, 1913 সালে। কোনটার জন্য এই নোবেল পুরস্কার কেন পাইছে? কি লিখে পাইছে বল? গীতাঞ্জলি, গীতাঞ্জলি। হ্যাঁ, আচ্ছা, এছাড়া রবীন্দ্রনাথের কিছু তথ্য, এগুলো সব পড়বো অল। রবীন্দ্রনাথ কাজী নজরুল বললে আমি কিন্তু 2 নাম্বার বলছি, রবীন্দ্রনাথ কাজী নজরুল বললে 2 নাম্বার পাবা। এগুলো সব রবীন্দ্রনাথের প্রশ্ন দেওয়া। দেখো, এই যে রক্তকরবী বল কোন শ্রেণীর ঘটনা? নাটক। ঠিক আছে, নাটক, বুঝছো? এই তারপর আসো, রবীন্দ্রনাথ তার কোন নাটকটি, এটা হলো বসন্ত। হ্যাঁ, দেখো আর কি, রবীন্দ্রনাথ কাজী নজরুলের জন্য বসন্ত উৎসর্গ করছে। কোন গ্রন্থটা উপন্যাস? এই শেষের কবিতা উপন্যাস, পড়াইছি। ঠিক আছে, বুঝছো কি বলছি? এই রবীন্দ্রনাথের রচনা কোনটা বলো? রবীন্দ্রনাথের এটা যদি তোমরা বললেই পারবা। নৌকাডুবি, নৌকাডুবিটাকে পড়াইছি, কি উপন্যাস? নৌকাডুবিতে মারা গেছে, বুঝছো? গীতাঞ্জলি, গীতাঞ্জলি অনুবাদ করছে কে? গীতাঞ্জলি অনুবাদ করছে হলো, হয়ে গেল, কিন্তু কেউই নাই, কোনোটি নাই।
বুঝছো? এই যে কোনটা রবীন্দ্রনাথের রচিত নয়, আমরা একটু আগে পড়ছি। দুলন চাপা কার ছিল? কাজী নজরুলের ছিল। দোলন চাপা কার ছিল? কাজী নজরুলের ছিল। দুলন চাপা কাজী নজরুলের ছিল। তারপর শামসুর রহমান। শামসুর রহমান এত বেশি আছে ইম্পর্টেন্ট, বিশেষ করে সাহিত্য কর্মগুলা রিডিং দিবা, সাহিত্য কর্মগুলা রিডিং দিবা। যেমন প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে। একটা যদি মনে রাখো তাহলে এটা মনে রাখবা, বন্দি শিবির থেকে। দুঃসময়ে মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ফোঁটা কেমন অলন, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভটের পিঠে চলছে দেশ। ঠিক আছে, এগুলোকে বলা হয়ে গেল শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা। উপন্যাস মাত্র 3টা, অ অ নি, অক্টোপাস, নিয়ত আর হলো অদ্ভুত। দরকার নেই এগুলো, কাব্যগ্রন্থগুলো রিডিং দিবা। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে। ঠিক আছে, এই না অনেকগুলো আছে, এত কিছু লাগবে না। তারপর বিভূতিভূষণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেশি কিছু লাগবে না, কয়েকটা জিনিস। একটা যদি মনে রাখো তাহলে পথের পাঁচালী মনে রাখবা। পথের পাঁচালী কার? বিভূতিভূষণের। পথের পাঁচালী। আর পথের দাবি, পথের দাবি কার? পথের দাবি, পথের দাবি হলো শরৎচন্দ্রের। পথের দাবি হলো শরৎচন্দ্রের। আর হলো পথের পাঁচালী কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া আর কি ইম্পর্টেন্ট? আরেকটা ছিল আদর্শ হিন্দু হোটেল, এটা একটা মুভি আছে, আদর্শ হিন্দু হোটেল। ঠিক আছে, এছাড়া বাকিগুলো একটু রিডিং দিবা। আরণ্যক, ইছামতি, অপরাজিতা, অশনি সংকেত, এগুলো একটু রিডিং দিবা। আর এলো এই ইছামতির জন্য কি পেয়েছিল? রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। সৈয়দ শামসুল হক, এর মধ্যে মেইন দুইটা আমরা পড়ে ফেলছি। সৈয়দ শামসুল হকের বলছিলাম পায়ের আওয়াজ পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট নাটক। নুরুল দিনের সারা জীবন, খুব ইম্পর্টেন্ট, পড়বা। আর এখানে পড়ছিলাম আমরা 2টা উপন্যাস, নি আর নি, মনে আছে? নিনি, নিনি ত্রাহি। নি দিয়ে বলছিলাম নিষিদ্ধ লোবার, নি দিয়ে বলছিলাম নীল দংশন। এই দুইটাই পড়বা, এই দুইটা হলো আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কার? সৈয়দ শামসুল হকের। আর নাটকের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, এই দুইটাই পড়বা। সুফিয়া কামাল আসো। সুফিয়া কামালের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কাব্যগ্রন্থগুলা, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মনজীবন, এগুলা। গল্প গ্রন্থ একটাই, কেয়ার কাটা, খুব ইম্পর্টেন্ট। কাটা মানে গল্প, কাটা মানে কি? গল্প। আর স্মৃতিকথা বলে হলো 71-এর ডায়েরি। আর আমরা বলছিলাম 71-এর দিনগুলি, দিনে কি বলছিলাম? ন আছে, এই জন্য জাহানারা, এই নারাতে ন আছে। আর ডায়েরির মধ্যে ন নাই, এটা হলো সুফিয়া। ডায়েরির মধ্যে ন নাই, এটা কি বলছি? সুফিয়া। ডায়েরির মধ্যে ন নাই, এটা কি বলছি? সুফিয়া। শিশুতোষ গ্রন্থ আছে, ইতল বিতল, নল কিশোরের দরবারে, নল কিশোরের দরবারে। আচ্ছা, এটা তো বলছি। এই যে দিনগুলিতে ন আছে, এটা জাহানারা। আর ডায়েরি কই? এই যে ডায়েরি কই, এই যে 71 ডায়েরি, ডায়েরির মধ্যে ন নাই, এটা সুফিয়া। এই দিনই আসে পরীক্ষা। কবি সাহিত্যিকদের উপাধি, এগুলো একটু দেখবা। নজরুলকে বলছিল পদ্মভূষণ, শহীদুল্লাহকে বলছিল ভাষাবিজ্ঞানী, সুফিয়া কামালকে বলছে জননী সাহসিকা, মুকুন্দরাম চক্রবর্তীকে বলছে কবি কঙ্কর, বিহারীলাল চক্রবর্তীকে বলছে বুরের পাখি, খুব ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাসকে বলছে নির্জনতার কবি, রূপসী বাংলার কবি। সত্যেন্দ্রনাথ দত্তকে বলছে ছন্দের জাদুঘর। মুকুন্দ দাসকে বলছে চারণ কবি। আর এটা মুকুন্দরাম চক্রবর্তী, চক্রবর্তীর মধ্যে ক আছে, এর কবি কঙ্কর। দাসের মধ্যে ক নাই, এটা হলো কি? চারণ কবি। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, কারণ 26 বছর পাচ্ছে মাত্র। নাগরিক কবি বলা হয় শামসুর রহমান অথবা সমর সেনকে। মুসলিম জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া। সেলিম উদ্দিন বর্তমানে আধুনিক নাট্যকার। জসিমউদ্দিন পল্লী কবি। শেষ। বাংলা সাহিত্যের জনককে, এগুলো একটু রিডিং দিও। বিশেষ করে উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্রকে, ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথকে, আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন। ঠিক আছে। আর টপ্পা গান, টপ্পারের ক্ষেত্রে মিলি টপার মনে রাখবো, টপার, টপ্পা, রদিয়া রামনিধি। শেষ। গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র, গদ্যে সাধুর জনক হলো ঈশ্বরচন্দ্র। কিন্তু চলিত যদি আসে তাহলে প্রমোদ চৌধুরী। চলিত আসলে কি? প্রমোদ চৌধুরী। ক্লিয়ার? বাগধারা পড়বা, বাগধারা যা আছে এগুলো পড়বা। বিখ্যাত ইয়ার ব্যাকরণ গ্রন্থ একটু দেখো। ঠিক আছে। ম্যানুয়াল দি অ্যাসোসিয়েশন পাওয়ার কি আছে? একটা ভোকাবুলারি ইডিওম বেঙ্গালি পর্তুগিজ, উনি পর্তুগিজ ভাষায় লিখছিল। ঠিক আছে। এই আর হলো কি আছে? নাথানিয়েল ব্রাসি হেলহেড, উনি হলো প্রথম বাংলাতে লিখছিল। আর বাংলাদেশি বাংলায় লিখছিল রাজা রামমোহন রায়। এই তিনটা একটু দেখো আর কি, 1, 2 আর লিখবা। বাকিগুলো দেখলে ভালো, না দেখলে দরকার নেই।
বানান শুদ্ধিকরণ এটা তো পড়াইছি, এটা পড়াইছি। এই এটা পড়াইছি, আবার কি বললো নাকি? এটা পড়াইছি উল্টা পাল্টা কে? এটি পড়াইছি সব। কিরে আবার আবার বললো কে? শামসুল হক পড়াইছি। ও আচ্ছা, এই যে পাইছি। তারপরে প্রমোদ চৌধুরীতে চলে আসো। প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরীর ক্ষেত্রে মনে রাখবো আগে যদি একটা কথা মনে রাখো তাহলে চলিত রীতির প্রবর্তন, এই একটাই একটা কথা মনে রাখলে চলিত রীতি। আরেকটা কথা যদি মনে রাখো উনি লিখছে সবুজ পত্র। এই এই দুইটা জিনিস মনে রাখবো। কত সাল? 1914। কত সাল? 1914। এই দুইটা কথা, এই দুইটা কথা মাস্ট। আর তার কিছু উল্লেখযোগ্য রচনা ছিল, কি নাম? বীরবলের হালকাতা। তাহলে ওনার ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। তার নাম কি? বীরবল। এছাড়া কি আছে? রায়তের কথা, প্রবন্ধ, সনেট পঞ্চদশ, এগুলো দেখো আর কি। ঠিক আছে। জীবনানন্দ দাশ, ওনাকে বলা হয়েছে প্রকৃতির কবি। ওনার কি আছে? কিছু কয়ে গেল। ওনার কিছু, এই যে ওনার কিছু কাব্যগ্রন্থ আছে। বিশেষ করে একটাও যদি মনে রাখো তাহলে হলো কি, নাটোরের বনলতা সেন, ছোটবেলাতে পড়ছো, নাটোরের বনলতা সেন। এছাড়াও আছে জরাপালক। ঠিক আছে, এই নাটোরের বনলতা সেন, জরাপালক। আর প্রবন্ধ গ্রন্থে একটাই, কবিতার কথা। কবিতার কথা, ঠিক আছে, কবিতার কথা। আর তার উপন্যাস কি ছিল? মাল্যবান ও সতীর্থ। তাই আমি বলি মাসক দিয়ে মনে রাখা যায়, মাল্যবান, সতীর্থ, কবিতার কথা। এই তিনটা একবার মনে রাখবো। ঠিক আছে। আর এখানে তিনটা, জরাপালক, বনলতা সেন আর রূপসী বাংলা। জরাপালক, বনলতা সেন, রূপসী বাংলা। জরাপালক, বনলতা সেন আর হলো রূপসী বাংলা। শেখ মুজিবুর রহমান খুবই ইম্পর্টেন্ট। শেখ মুজিব, আচ্ছা জসিমউদ্দিন। জসিমউদ্দিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থগুলো, বিশেষ করে নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার গান। এই দুইটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার গান। বাকিগুলো মনে রাখো না রাখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ওনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ওনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল শ্রীকান্ত। কি বলছি? শ্রীকান্ত, মনে থাকবে। এছাড়া আছে পরিণীতা, কয়েকদিন আগে একটা মুভি হয়েছে পরিণীতা, দেবদাস, সবাই জানো তোমরা এটা। ঠিক আছে। এই বড় দিদি, মেজো দিদি, এগুলো সব আছে, এগুলো এটা দেখো। শেখ মুজিবের তিনটা বই আছে। কয়টা বই? তিনটা বই। একটা হলো অসমাপ্ত আত্মজীবনী, আর এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এছাড়া কি আছে? আমার দেখা নয়া চীন, আমার দেখা নয়া চীন। আর কি আছে? কারাগারের রোজনামাচা, কারাগারের রোজনামাচা। এই কয়েকটা মনে রাখবা। কারাগারের রোজনামাচা, অসমাপ্ত আত্মজীবনী। এটা কিন্তু আনফিনিশড মেমোইরস, কিন্তু অনেকে মেমোরিজ দেখাও, মেমোইরস, এই যে মেমোইরস, কিন্তু দ্য আনফিনিশড মেমোইরস। আনফিনিশড কি? মেমোইরস। জিরে লি বানাই দিছে, কি কস, কি কস তোরারি? বাংলা পড়াই দিয়েছি সুন্দর করে, তা ভালো লাগতেছে না? না, এই 52 দিনগুলি পড়াইছি তোমাদের। আমার একটা মুকুল লেগছে 52 দিনগুলি, সবটা পড়বা, সবটা পড়বা। তারপর সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের মধ্যে উনি সাহিত্য কর্ম। উনি কয় বছর পাচ্ছে? মাত্র 26 বছর। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছাড়পত্র, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হরতাল। ঠিক আছে। আর বাকিগুলো রিং দিবা, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, এগুলো। ওনারা বলা হয় কিশোর কবি, কারণ 26 বছর পাচ্ছে। আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ এত বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আবু জাফর ওবায়দুল্লাহর একটাই পড়বা, আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহর একটাই পড়বা, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের না যদি মনে রাখো একটা, সেটা হলো দুইটা জিনিস মনে রাখবে। একটা হলো পদ্মা নদীর মাঝি, এটা আমাদের একদম পাঠ্য বইয়ে ছিল, এই জন্য ইম্পর্টেন্ট। আর একটা হলো পুতুল নাচের ইতিকথা। এই দুইটাই মনে রাখবা, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথা। আর একটা আছে মাসি পিসি, এই মাসি পিসি, এটা আসে অনেক সময়, মাসি পিসি হয়ে গেল। এই যে মাসি পিসি, মাসি পিসি পড়বা, মাসি পিসি পড়তে হবে, মাসি পিসি পড়তে হবে। এই যে মাসি পিসি কোন গ্রন্থ? হ্যাঁ, এগুলো আসে পরীক্ষায়।
ঠিক আছে, মাসি পিসি তাহলে কোন গ্রন্থ? পরিস্থিতি গ্রন্থের। হ্যাঁ, মাসি পিসি পরিস্থিতি একের গো, হ্যাঁ পরিস্থিতি গ্রন্থে। আচ্ছা, তারপর সেখানে হলো কি আছে আমার, তারপর আছে হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ওনার সাহিত্যকর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে কোন কোনগুলো আছে আমরা বলি কাব্যগ্রন্থ আছে 4টা। ব্রতিবীজ দিয়ে মনে রাখবো, কি দিয়া? ব্রতিবীজ। ব দিয়ে হলো ব্রজাঙ্গনা, ঠিক আছে, তি দিয়ে হলো তিলোত্তমা সম্ভব, বি দিয়ে হলো বীরাঙ্গনা, আর হলো চ দিয়ে হলো চতুর্দশপদী কবিতা বলি। এই 4টাকে বলা হয় হলো মেন কাব্যগ্রন্থ। আর তার একটা কি আছে? মহাকাব্য আছে, এটা সবাই জানি আমরা, মহাকাব্য। কি নাম? মেঘনাদবধ কাব্য, মহাকাব্য মেঘনাদবধ কাব্য। তার দুইটা কি আছে? প্রহসন আছে, একেই কি বলে? সভ্যতা আর বুরুগার শালিকের গারেরও, এই দুইটাকে বলা হয় প্রহসন। আর আমরা বলছি এগুলো হলো কাব্য, এই কাব্য 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 আর কি, ঠিক আছে, এগুলো হলো কাব্য, এই হলো কাব্য। হ্যাঁ, কাব্যগুলো মনে রাখবো, ব্রতিবীজ, প্রহসন মনে রাখবো, একেই কি বলে? সভ্যতা আর বুরু শালিকের গারেরও। এই আর বাকি কয়েকটা নাটক আছে, একটু দেখে রাখবো। তারপর হলো আছে আমার বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে বলছি ওর উপন্যাসগুলো মনে রাখবা। কি? ওর উপন্যাস, একটা সূত্র লিখে দিছি, সূত্রটা হলো জোড়া শিরা আদুর দেহে কৃমি কৈবীজ। জোড়া মুখস্থ করবা, শিরা একদিন পড়লে হবে, আদুর দেহে কৃমি কৈবীজ, কৃমি কৈবীজ। জোড়া শিরা আদুর দেহে কৃমি কৈবীজ, জোড়া শিরা আদুর দেহে কৃমি কৈবীজ, জোড়া শিরা আদুর দেহে কৃমি কৈবীজ। ঠিক আছে, এই জন্য সবগুলো আছে, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বীজ বৃক্ষ, কৃষ্ণচন্দ্র, রজনী, সবগুলা। ওকে, এই যে অন্যান্য উপন্যাস, চন্দ্রশেখর, রাজসিংহ, ইন্দিরা, সবগুলো আছে। আর ওনারা বলা হয় সাহিত্য সম্রাট। ওনারা কি বলা হয়? সাহিত্য সম্রাট। আর ওনারা বলা হয় বাংলার উপন্যাসের জনক। আখতারুজ্জামান ইলিয়াসের শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, হয়ে গেল একটা নাম্বার, দুইটা জিনিস মনে রাখবা। ওনার দুইটা উপন্যাস আছে, শুধু ওই দুইটা উপন্যাস মনে রাখবা, এই দুইটাই আসবে। একটা হলো চিলেকোঠার সেমাই, এটা হলো চিলেকোঠার সেমাই, এটা 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে লেখা। চিলেকোঠার সেমাই এটা মাস্ট, এটা 1969 সালের কি লেখা? গণ অভ্যুত্থান নিয়ে লেখা। চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই অবশ্যই 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 করবা। আর এটা খোয়াবনামা, শেষ। এই আর হলো বাংলার দেখো কি কি আসছে, উপসর্গ আসছে, উপসর্গ পড়াবো একটু। রবীন্দ্রনাথ দেখো দুইটা প্রশ্ন আসছে কতবার, ফেব্রুয়ারি 1969 আসছে, একটু আগে পড়াইছি। 18 বছর বয়সটা একটু পড়বা, এটা তোমাদের হালদা বই থেকে পড়বা। ওয়ালিউল্লাহ দেখাবো, কাজী নজরুল দেখাইছি, 52 দিনগুলো দেখাইছি, লাল সালু লেখছিল সৈয়দ ওয়ালিউল্লাহ, সন্ধি বিচ্ছেদ আমি আগেই পড়াইছি। ঠিক আছে, গত বছর কি আসছে, তার আগের বছর দেখি কি আসছে। এই দেখো জীবনানন্দ দাশ দেখাইছি, বঙ্কিমচন্দ্র দেখাইছি, সাহিত্য কাজী নজরুল দেখাইছি, দেখছো? এই বানান দেখাইছি, 52 দিনগুলো দেখাইছি, অপরিচিত দেখাইছি। এই তার মানে মোটামুটি ম্যাক্সিমাম তোমার কমন পড়তেছে, মোটামুটি 8-9 কমন পড়বে যতগুলো বলছি আজকে। পরিভাষা, কিছু পরিভাষার নাম দেওয়া আছে, এগুলো পড়বা। যুক্তবর্ণ, লিঙ্গ এগুলো লাগবে না। আরবি আচ্ছা, উপসর্গ, সমর্থক শব্দটি দেখবা। হ্যাঁ, সমর্থক শব্দগুলো একটু দেখবা, মাঝে মাঝে আসে। আচ্ছা, উপসর্গ খুবই ইম্পর্টেন্ট, উপসর্গ পড়তে হবে। উপসর্গ মধ্যে বাংলা উপসর্গ, বাংলা 21 ফেব্রুয়ারি, বাংলা 21টা, সংস্কৃত কটা 20টা। এটা আমি বলে দিচ্ছি কেন পড়বা। দেখো পড়বা হলো অগাজনা আবরণ, এই যে অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। এটা তো আগে মুখস্থ করার কথা মনে হয়। দেখো অ দিয়া অঘা, পরে অজ অনা, পরে আ দিয়া আ আব আরো আনো, পরে কু দিয়ে কু, ক দিয়ে ক, নি দিয়ে নি, ভর দিয়ে ভর, পতি দিয়ে পতি, বি দিয়ে বি, রাম দিয়ে রাম, স দিয়ে স, সা দিয়ে সা, সুহা ইতিউন। এই তাই অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা ইতিউন, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এই বলো এটা পারবা কিনা, এটা পড়ছো কিনা? এটা তো আগে এসেছি পড়ার কথা, সাররা মুখস্থ করে তো, বাংলা সাহিত্যের সাররা মুখস্থ করে তো। অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা ইতিউন। অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা ইতিউন। অগাজনা আবরণ, অগাজনা আবরণ,
তোরা পোলাপান নি নাই, আমি কি ক্লাস নিব? 2 ঘন্টা ধরে পড়াইতেছি, পোলাপান নাই, দাও। অগাজনা, আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শস্যা, সুহাইতিয়ন, এই হলো আমার বাংলা উপসর্গ। এর মধ্যে 4টা উপসর্গ, 4টা হলো কি কমন। আশুবিনী, এটা সংস্কৃতি দেওয়া আছে, এই আশুবিনী, এই 4টা সংস্কৃতি দেওয়া আছে, এই 4টা বই আছে, সংস্কৃতি দেওয়া আছে, ঠিক আছে। আর কোনটার মানে কি যদি দেখতে পারো খুবই ভালো, খুবই ভালো। যেমন এটা হলো জাহাঙ্গীরনগর আসছে, প্রকৃষ্ট অর্থে কোনটা বসছে? প্রভাব, এটা জাহাঙ্গীরনগর এইবার আসছে, জাহাঙ্গীরনগর এইবার আসছে, ঠিক আছে। এখান থেকে মনে হলো আসছে, পেয়ে গেল। এই যে এটা আসছে নিদাগ আসছে, এই যে নিদাগ আদিসাধ্য, এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে, এটা এইবারের প্রশ্ন যে নিদাগ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আদিসাধ্য বসছে। এই কিছু বিশেষ পরীক্ষার প্রশ্ন, এগুলো এটা দেখবা। শুদ্ধ অশুদ্ধ তো পড়াইছি, এই মোটামুটি। বেগম রুকিয়া সাখাত হোসেনের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবা ওনার বিখ্যাত গ্রন্থের নাম মতিচুর, অবরোধবাসিনী, ওনার উপন্যাসের নাম পদ্মরাগ, উপন্যাসের নাম সুলতানের স্বপ্ন। আমি বললাম এসপি দিয়ে মনে রাখবা, উপন্যাস মানে এসপি, এস দিয়ে হলো সুলতানের স্বপ্ন, পি দিয়ে হলো পদ্মরাগ, ঠিক আছে। আর মতিচুর, মতিচুর ম আর এর দুইটা হলো গ্রন্থ, কি মতিচুর আর অবরোধবাসিনী, এই 4টা জিনিস মনে রাখবা। আর ওনার জন্ম মৃত্যু 2টাই 9 ডিসেম্বর, ওনার জন্ম আর মৃত্যু উনি 2টাই 9 ডিসেম্বর। উনি নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত। সৌদি অলিউল্লাহ, অলিউল্লাহর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই যে দেখো কয়েকটা জিনিস আছে, তার 2-3টা নাম আছে। একটা হলো লাল ছালু, একটা যদি পড়ো তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে আছে লাল ছালু, এটা পড়বা। এছাড়া কি আছে? চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এই 3টা জিনিস পড়বা। এই 3টাই বললে হবে, এই 3টাই তার হলো বিখ্যাত উপন্যাস। তার 4টা নাটক আছে, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বহিপীর, খুবই ইম্পর্টেন্ট। যে পীর বই নিয়ে আবার বই থেকে কথা বলে তাকে বলে বহিপীর। তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু, সুরঙ্গ, সুরঙ্গ তো মুভি আছে। তো এই 4টা জিনিস একটু পড়বা, তাইলে আমার ওয়ালিউল্লাহ পড়া শেষ। আর লালু সালু সম্পর্কিত যত তথ্য আছে এটা তোমরা আমার মনে হয় এই চিঠিতে পড়ছো পাঠ্য বইয়ে, সো এনা নতুন করে বলার কিছু নেই। আসলে লালু সালু থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই মোটামুটি আমাদের পড়া শেষ। ইংলিশটা পড়ানোর ইচ্ছা ছিল, বাট আসলে সময় নাই, আর তোরাও নাই। 40 জনের নিয়ে আমি আর হইলো ইংলিশ বক করার তো ইচ্ছা নাই। আর ইংলিশের মধ্যে বলতেছি দেখো কিভাবে পড়বা। ইংলিশে বেশ ম্যাক্সিমাম মুখস্থের জিনিস আসছে, প্রিপোজিশন মুখস্থের জিনিস বলার কিছু নাই, ফ্রেশ এন্ড ইডিয়মস মুখস্থের জিনিস বলার কিছু নাই, সিনোনিম এন্টোনিম মুখস্থের জিনিস বলার কিছু নাই, ঠিক আছে। এই মোটামুটি। আর ট্যাগ কোশ্চেন তো সবাই পারোই, তার মোটামুটি ম্যাক্সিমাম কমনই পড়ে। আর এই পাশে দেখি আগের বছর কি আসছে। আগের বছর ফ্রেশ এন্ড ইডিয়মস, তারা ফ্রেশ এন্ড ইডিয়মস পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, সিনোনিম পড়তে হবে। এই 3টা পড়লেই তো 5 নাম্বার কমন পায়, প্রতি বছর আসে। ট্যাগ কোশ্চেন অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। গ্রুপ ভার্ব মুখস্থের জিনিস পড়তে হবে, ওকে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি ক্লাস নিয়েছি, কন্ডিশন আর এমবেড কোশ্চেন এগুলো হলো কি আমার একটা বেসিক ক্লাস নেওয়া আছে, ওকে। আর সময় যদি থাকতো ইংলিশও নিয়ে দিতাম। আসলে ওই ম্যারাথন মানে কি বলো, বাংলা নিতে গেলে বাংলা যদি আমি আর একটু ডিটেলসে ভাঙায় নিতাম আরো 2 ঘন্টা নিতে পারবো, ঠিক আছে পোলাপান। হ্যাঁ ক্লাস শেষ। আর হলো কি বলে, চবি পরীক্ষা ভালো মতো দাও, সবার জন্য শুভকামনা রইলো। আর সন্ধ্যাবেলা হলো তোমার ভাইয়া বায়োক্যাম সাজেশন দিবে, হ্যাঁ বায়োক্যাম সাজেশন দিবে। কটায় বলছো? 6:45, 6:45 বলছে। আর যারা হলো আমাদের কি বলে, যেটা ভালো লাগে তোমার। আর যারা আমাদের হলো ওই যে কি বলে এগ্রি প্লাস জিএসটি স্টারে ভর্তি হতে চাইতেছ, এটা হলো আমাদের প্রি বুকিং চলতেছে। আমি আবারও বলতেছি, প্রি বুকিং চলতেছে। এটা 1999 টাকা আমাদের ফি, কারণ 5 মাসের একটা কোর্স, ঠিক আছে। এটা আমরা 1499 টাকা প্রি বুকিং এর জন্য রাখছি, 500 টাকা ছাড় আছে। আর যারা আমার প্রিভিয়াস ব্যাচে আছো, যে কোনো ব্যাচে থাকলে হবে, সমস্যা নেই, প্রিভিয়াস ব্যাচে থাকলে হবে। ওই ওবিসিটি অনেকে বুঝে না, নতুন যারা আসছে তাদের জন্য 999, মানে আমার ব্যাচে ভর্তি থাকলে 999, আর আমার ব্যাচে ভর্তি না থাকলে 1499। যোগাযোগ করবা, আমি বারবার বলছি, আমাদের নাম্বার তো আগেও দিয়েছি, আবারও দিই। কি আচ্ছা, এই পিডিএফ টেলিগ্রাম, ব্রাদার্স সাজেশন টেলিগ্রাম গ্রুপ আছে, ওইটাতে দিয়ে দেবো। যা, এটা হলো আমার নাম্বার। আর তোমার মাহমুদ ভাইয়ের নাম্বার হলো 090890167। সমানের নাম্বার লিখতেছে আজকে, এটা মাহমুদ ভাই। শেষ। সোনার বাংলাদেশ, সবাই ভালো থাকো। একটা ছবি তুলে জায়গা নে, বাংলা ক্লাস শেষ করে দিছি। আর নাম্বারটা মুছি আগে, এই নাম্বার নিচ্ছে দেশ, স্ক্রিনশট দে যদি কেমন দিতাস, আমি সরিয়ে দিকে নিতে চাইলে বা কোনো কিছু যদি হয়ে গেল, স্ক্রিনশট দাও, দেন স্ক্রিনশট কি জানি এটা আছে, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট।
তাহলে শেষ নাও, তাহলে ছবি তুলে জায়গা। তুলছস না বলা মান তুলস না, আমি একলাই দাঁড়ায় আছি। ঠিক আছে, ওই আমার নাম্বারে বিকাশ বা নগদে 1499 পাঠায় পেজে নক করলে হবে। উপরে যে আমার নাম্বার আছে ওটাতে পাঠালে হবে, বা তোমার মাহমুদ ভাইয়ের নাম্বারে পাঠালে হবে। পিডিএফটা বললামই তো, পিডিএফটা ব্রাদার্স সাজেশন টেলিগ্রামে দিব, বিএস টেলিগ্রামে, ব্রাদার্স সাজেশন টেলিগ্রামে দিব, মানে পাবলিক টেলিগ্রাম, যেটা পাবলিক ব্রাদার্স সাজেশন পাবলিক টেলিগ্রামে দিব। ছবি তুললে হবে, ছবি নিয়ে আপলোড দিতে হবে না ভাইয়া, বাংলা ক্লাস নিয়ে দিলে তো কষ্ট করে। যা টাকা দিয়ে দিলাম, ঠু, সব টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, থাকো, টাটা। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না শেষ করে দিব। ঠিক আছে, বললাম টাটা, আসসালামু আলাইকুম। টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও। ব্রাদার্স সাজেশন লিখলেই হবে।